আমার বাসা খিলগাঁওতে, খিলগাঁও পিডব্লিউবি কোয়ার্টারে। আর ওকে আমি বাসা থেকে কলেজ যাচ্ছিলাম সকালে প্রায় 7টা, 6:30, 7টা হবে। তো ওখানে কেন এসেছিল সেটা সঠিক জানি না। তো এরপরে ওকে আমি দেখেছি গেটে, আমার বাসার মেন গেটের সামনে সিগারেটের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তো আমি একবার তাকাইছি, তো ও দেখলাম কয়েকবার তাকাইছে। এরপর এইভাবে করে প্রায় 2-3 দিন, 4 দিন, 7 দিন দেখছিলাম, ও দেখছিল, দেখা হয়েছে প্রতিদিন প্রায়। চলে যাচ্ছিল প্রায় 10-15 দিন। তো একদিন হঠাৎ করে দেখলাম আমার পিছে পিছে আসতেছে, এরকম ওই সেম জায়গায় সেম চার দোকানে। তো পিছে পিছে আসছিল। তো এরপর আমি ফলো করলাম ব্যাপারটা। তারপর আমি ওকে দেখে তাড়াহুড়ো করে রিক্সা উঠে চলে গেছি কলেজে। তখন 7টা, 7:30 বাজে সকাল। তো এরপর ও হয়তো চলে গেছে ওখান থেকে, আমি আর পিছনে তাকে দেখিনি। তো এরপর এভাবে করে প্রায় 10 থেকে 15 দিন চলে গেল। দেখতাম এরকম, এরপর কখনো পিছিয়ে আসে নাই, বাট ওরকম বেরোলেই তাকায় থাকতো কিংবা একটু হাসতো। আমিও একটু মাঝে মাঝে হাসতাম। তো এরপরে ও একদিন এভাবে করে প্রায় 1 মাস চলে গেল। তখন ইন্টার সেকেন্ড ইয়ারের শেষ দিকে, প্রায় টেস্ট পরীক্ষার আগে। তো 1 মাস, হ্যাঁ। তো তখন একদিন কি হয়েছে, আমি কোচিং টাইমে বেরোয়েছি বিকাল 4টায়। তো আমি কোচিং এ যাচ্ছিলাম, তো তখন ওর সাথে আমার দেখা হয়েছে আবারও সেম জায়গায়। তো বাই দ্য ওয়ে আমি একটু বলি, ওখানে ও আসতো ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে। তো এরপর ওর সাথে কথা হয়েছে, আমাকে ডাক দিয়েছে পিছন থেকে যে এই আপু তোমার নাম কি দিয়া? আমি বললাম যে হ্যাঁ। বলতেছে যে আমি তো একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি বললাম কেন? তারপর ও বলতেছে, মানে ফ্যামিলি ডিটেলস সব মোটামুটি বলতেছে যে তোমার ভাই বোন এটা, তোমার বাবা এটা করে, তুমি এখানে পড়াশোনা করো, ওই কলেজে পড়ো, ওই সাবজেক্টে পড়ো, ব্লা 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 সবকিছুই মোটামুটি। তা আমি বললাম যে আমি ফার্স্ট আপনি করে বলেছিলাম যে আপনি কিভাবে জানেন? পরে বলতেছে যে জানতে চাইলে সবকিছুই জানা যায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে ও বললো যে আচ্ছা হ্যাঁ কি জন্য মানে ডাকলা? পরে এরপর আমি না আবার ভুল করেই তুমি করে বলে ফেলছি যে আচ্ছা কেন ডাকলা কেন সেটা একটু শুনি। তারপরে বলতেছে যে আমি তো তোমাকে পছন্দ করি। মানে এত আস্তে করে বলছে, আমি ওর দিকে তাকে একটু হেসে দিয়েছি। পরে বলতেছে যে আল্লাহ, আমি তো ভাবছিলাম তুমি রাগ করবো, তুমি হাসলা কেন? আমি বললাম যে আমি হাসি সবসময়। তারপরে ও বলতেছে যে রাগ করো না কেন? আমি বললাম রাগ কেন করবো, এটা তো নর্মাল ব্যাপার, এটা তো হয়। তারপর বলতেছে যে আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আমার কোচিং এর টাইম হয়ে যাচ্ছিল, প্রায় 10 থেকে 15 মিনিট টাইম ছিল তখন। তো আমি তাড়াহুড়া করে ওই দিন ওকে কিছু না বলে মানে ওখান থেকে চলে আসছি ওকে পাস করে রেখে। তারপর তারপর হ্যাঁ, এরপর আবার 4-5 দিন পর এভাবে আবার দেখা হয়েছে ওখানে। তারপরে ও আমাকে আবার বলতেছে যে তুমি কিছু বললো না কেন? তারপর আমি বললাম কি এটা কোনো কথা? এটা তো কখনোই পসিবল না, আমি তো চিনি না জানি না, একটা মানুষকে কি দেখলেই রাস্তাঘাটে দেখলেই পছন্দ হয়ে যায়, তারপর কি এটা হয়? তারপরে বললো যে ঠিক আছে তাহলে মিশো আমার সাথে কথা বলো, হ্যান ত্যান। তো বাই দ্য ওয়ে ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে এর মধ্যে তো প্রায় 1.5 থেকে 2 মাস চলে গেছিল। তো এর মধ্যে আমার ওকে মনে মনে ভালো লাগতো, মানে আমি যে খুব বেশি একটা অ্যাভয়েড করতাম এরকমটা না, চুপি চুপি এরকম করে তাকাইতাম। তো এই ভালো লাগাটা কি থেকে কাজ করলো? মানে লাইক আপনি দেখে ভালো লাগলো, চিনে কোনটা? না দেখে না, ওই যে গেটের সামনে দেখা হতো, ও হাসতো, পিছে পিছে একটু হাঁটতো, দৌড়াইতো, রিক্সা উঠলে রিক্সার পিছনে একটু কয়েক পা আগাতো, এটা ভালো লাগে। ইজ ইট দ্য ফার্স্ট টাইম সামওয়ান যে আপনার জন্য এরকম করছে? এরকম না, ফার্স্ট টাইম না, তবে আমার ওকে কেন জানি মানে ওর এই ব্যাপারগুলো ভালো লাগতো। ওকে, দেন ক্যারি অন। তো এরপর এরকম এর আগে হয়েছে, তো এটা তো নরমাল, এটা কিছু না। তো তারপর হচ্ছে ও এরকম আসতো, যেত, দেখা হতো, মাঝে মাঝে হাই হ্যালো বাই নরমালি কথা হতো। তারপর ও বললো যে তারপর এইভাবে করে আবার চলে গেল প্রায় 10-15 দিন। তারপর একদিন আবার গেটে আমি বেরোচ্ছি, কেন জানি বেরোচ্ছিলাম ভুলে গেছি। তো বলেছে একদিন ডাক দিয়ে বলছে কি আচ্ছা তাহলে তুমি তো ওইটা আসলে অ্যাভয়েড করতেছো, ভালো কথা, তা আমরা তো এজ এ ফ্রেন্ড থাকতে পারি। তা আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, এমনিও তো ওর সাথে আমার হাই হ্যালো বাই হচ্ছে, যেহেতু বেরোচ্ছি, প্রতিদিনই দেখা হচ্ছে, আর ও তো এখানে আসতেছে। বাই দ্য ওয়ে ভাইয়া, মানে ওখানে থাকতো ওর ফ্রেন্ডদের সাথে ম্যাক্সিমাম টাইমে। তো দেখা যায় ফ্রেন্ডরা না কেমন জানি খোঁচাখুচি দিত ওকে, যে ওই যে বেরিয়েছে যা হ্যান ত্যান এরকম। তা আমি প্রায় দেখতাম ব্যাপারটা। তা আমি বলতাম তোমার ফ্রেন্ড এরকম করে কেন? হ্যাঁ, ও বলে কি যে ফ্রেন্ডরা তো কত কিছু ভাবে, এরকম।
তারপর হঠাৎ একদিন এরকম করে তারপর যখন বললো যে আমরা তো ফ্রেন্ড থাকতে পারি, পরে আমি বললাম যে ঠিক আছে, তোমার সাথে এমনও কথা হচ্ছে অমনও কথা হচ্ছে, তো এটা তো ব্যাপার না। তারপর চলতেছে এরকম, বেরোইলে মাঝে মাঝে দেখা হতো রাস্তায় বা যাচ্ছি কোথাও, এরকম দেখা হয়েছে, কেমন আছো, ভালো আছি, এভাবে করে আবার 1 মাস প্লাস চলেই গেল। তারপর একদিন হঠাৎ বলল আচ্ছা আমরা তো কথাই বলি, যেহেতু তো তোমার নাম্বারটা দাও। আমি বললাম যে নাম্বার দরকার নেই, তুমি FBID নাও, কোনো কিছু লাগলে বা কোনো কিছু বলার থাকলে আমাকে ফেসবুকে নক করো। তো আমি আমার আইডিটা দিলাম ওকে, পরে আমাকে সাথে সাথে তখনই মেসেজ করে রেখেছে, আমি বাসায় গিয়ে দেখলাম। তো এরপরে ওর সাথে তারপর রাতে বাসায় আসার পর তখন আমি ওকে রিপ্লাই দিইনি, সেদিন রাতে ও রিপ্লাই দিয়েছি যে ও বললো কি করো, আমি বললাম এই তো তখন মাত্র ডিনার করা শেষ করেছি। আমি বললাম যে ওই ফার্স্ট ওর সাথে আমার মানে ফেসবুকে কমিউনিকেশন। তারপরে ওর সাথে এইভাবে করে কথা হচ্ছিল। তারপর 4-5 দিন পর এমনি নর্মালি বলতেছে একটু বেরোবো, চলো বেরোবো। আমি বললাম যে না, এটা কেমন দেখা যায়, তোমাকে চিনি না যাই না, কথা হচ্ছে তো ফেসবুকে, হাই হ্যালো, বা আমরা একটু ফ্রি হই। তারপর বলতেছে কেন, তুমি অন্য ফ্রেন্ডের সাথে বেরো, আমি জানি তো, দেখি তো, আমার সাথে বেরোবো না। তো আমি বললাম যে সেটা ঠিক। তারপরে ওর সাথে এরপর আমার কাছে মাঝখানে একদিন নাম্বার চেয়েছে, তো আমি তখন নাম্বারটা দিয়েছিলাম আমার। তো এরপরে কথা বলছিলাম ওর সাথে ফোনে, মোটামুটি মাঝে মাঝে কথা হতো নর্মালি। তারপর এভাবে করে চলে গেল আবার 2-3 মাস অ্যাজ এ ফ্রেন্ড, ভালো টাইম যাচ্ছে। তারপর কথা বলছি ওর সাথে। তো একদিন এরকম মানে বাইরে বেরোবো, তো বলতেছে যে বৃষ্টি ছিল, বলে আজকে ওদেরটা সুন্দর, বেরো। তো আমি তো আমারও মানে বাসায় ভালো লাগতেছিল, ঠিক আছে তাহলে বেরোই। তো আম্মু তো বেরোইতেই দেবে না, আম্মু বলতেছে যে বৃষ্টির মধ্যে কেন বের হবা, হ্যান ত্যান। তো আমার একটা ফ্রেন্ড আছে নিপু, ও হয়তো শুনছে এখন আমাকে, তো ওর কথা বলে বের হয়েছি বাসা থেকে। তো আম্মুকে বলছে আমি একটু ওর বাসায় যাবো, আমি একটু পরেই আসবো। তো আম্মু ভাবছে ঠিক আছে তাহলে যাও, যেহেতু কাছে। ও বাই দ্য ওয়ে ভাই, আমার বাসা কোয়ার্টারে ছিল, তো ওই বিল্ডিং এ, যে বিল্ডিং এ আমি থাকতাম সেই বিল্ডিং। তো এরপর গেলাম, তারপর তো ওর বাসায় তো যাইনি। তা আমি আবার এর মধ্যে ওকে ফোন দিয়ে বলেছিলাম যে নিপু আমি কিন্তু তোর কথা বললে আমি একটু বাইরে বেরিয়েছি ওই ছেলেটার সাথে। এর মধ্যে আমি আবার নিপুকে, মানে যে ফ্রেন্ডের কথা বললাম, ওকে বলেছিলাম ওর ব্যাপারটা, যে এমন একটা ছেলে আমার বাসায় গেটে দাঁড়া থাকে, তুই দেখছিস। তো জানতো একটু, তো এই জন্য পরে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আন্টি যদি আমাকে বলে কিছু বা কিছু জিজ্ঞাসা করে আমি বলবো। পরে আমি বলছি ঠিক আছে। তারপর তোর সাথে ফার্স্ট টাইম মানে একা কোথাও বেরোলাম, কোথাও বলতে কি আমার বাসা থেকে একটু সামনে হাঁটছি, জাস্ট কয়েক পা, মোটামুটি 5 মিনিটের মতো হেঁটে চলে আসছি। আমি আবার নিপুর বাসায় আসছি, মানে তো ও খুব খুশি যে না মেয়েটা তো আমার সাথে একা একা হাঁটছে একটু। পরে ওকে যখন রেখে আসলাম, ও ফোন দিচ্ছে, বলছে যে একটু থাকতা, চলে গেল কেন তাড়াতাড়ি। আমি বললাম যে কেন, বের হয়েছিল তো অনেক কিছু, আলহামদুলিল্লাহ বলো করে। মানে ওর ফোনটা ওর হাতে নিয়ে এরকম করে তালি দিচ্ছিল, আমাকে শোনাচ্ছিল। আমি বললাম যে তালি দিচ্ছে কেন, বলতেছে যে আমি হ্যাপি হয়েছি এই জন্য। এইটা কি মানে বহিঃপ্রকাশ, বলতেছে যে হ্যাঁ। তো আমার খুব ভালো লাগছে এই টাইপের। আরো অনেক কিছু করতাম, আমি অনেক কিছু তো ভুলেও গেছি মাঝখানে, বলিও নাই। তো এরকম, তো সেদিন চলে গেল, তারপর বাসায় গেলাম। তো এরপরে এইভাবে করে প্রায় 7-8 দিন গেল। তারপর আবার একদিন এরকম বলতো, এর মধ্যে ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে এর মধ্যে আমিও না ওকে একটু পছন্দ করতাম, সত্যি কথা যেটা। তারপর এরপর 7-8 দিন পর আবার একদিন বললো কি, মানে আমি এর মধ্যে মনে হচ্ছে আবার একটু বেরোতাম, ভালো লাগতো হয়তো বা। তো এরপর আবার হঠাৎ করে বললো কি চলো আজকে একটু ঘুরতে যাই কোথাও। এই যে পছন্দ করতেন, এটা কখনো প্রকাশ করেছিলেন সেই মুহূর্তে? না, আমি তো অনেক ভাব নিয়ে থাকতাম, আমি কখনোই বলি নাই। তো এই বিষয়টা যদি আমি একটু জানতে ইচ্ছে করছে খুব, যেহেতু প্রথম থেকে তার দিক থেকে খুব ভালো কিছু রেসপন্স আপনি পেয়েছেন, কিংবা যদি আপনাকে সারপ্রাইজ দেওয়ার একটা চেষ্টা তার সবসময় থাকতো, এই ব্যাপারটা কি আপনাকে মানে অ্যাট্রাক্ট করেছে, নাকি তার পার্সোনালিটিটা আপনার ভালো লেগেছে, কোনটা? মানে এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে, কারণ আপনার মতো প্রচুর স্টুডেন্ট আছে যারা এই অনুষ্ঠানটা এখন শুনছে, সো আপনার ওই সময় কোন বিষয়গুলো আপনাকে বেশি টানতো? তখন তো আমার বয়স কম ছিল, আমাকে সারপ্রাইজ গুলো বেশি ভালো লাগতো মূলত, ওখান থেকে মূলত ভালো লাগা, সেটা মনে ছিল, আমাকে কখনো প্রকাশ। তার মানে হচ্ছে সারপ্রাইজটা কাজে দেয়। হ্যাঁ অবশ্যই। আমি আমার তারপর 7-8 দিন পরে আবার একদিন বেরোবো বলে আমরা প্ল্যান করছিলাম।
ফোন দিয়েছে, তো বলছিলাম আচ্ছা ঠিক আছে যে বেরোবো আবার। তো এরপর আবার বেরোলাম ঘুরতে। ঘুরতে বলতে ওই এলাকার ভিতরে খিলগাতেই, আমার বাসা খিলগাতে, আমি প্রথমে বলেছিলাম। তো হাঁটছি, একটু মোটামুটি একটা জায়গায় বসে কফি খেলাম। তো তখন মোটামুটি আমাদের মানে ওই দিন ফার্স্টে প্রথম দিন তো তেমন কোনো কথা হয়নি, 5 মিনিট হাঁটছি জাস্ট একটু নর্মালি। তো সেকেন্ড দিন যেদিন বেরোলাম ওই দিনই ফার্স্ট আমি ওর ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, মানে ও কি করে মূলত, বা মানে কোথায় থাকে, কি করে, বা এখানে কেন আসতো, এই সবকিছু জিজ্ঞাসা করলাম। তো আমাকে মোটামুটি সরি তো এরপর বললো। তো আমি তারপর দেখলাম যে না, মানে ও যে আমাকে পছন্দ করতে তো আমাকে ও আগেই বলেছিল। তো এই জন্য আমি না তখন মনে মনে বললাম না, আসলে ও যা যা বলেছে সেগুলো যদি সত্যি হয় তাহলে হয়তো বা একসেপ্ট করা যায়। এটা আমার ভিতরে ছিল, আমি ওকে বুঝতেও নাই আর বলিও নি। তো এরপরে এভাবে করে ফ্রেন্ডশিপ চলছে। তখন ওভাবেই দেখা হচ্ছে, কথা হচ্ছে মাঝে মাঝে, ফেসবুকে মাঝে মাঝে কথা বলতাম, ফোনে কথা বলতাম এরকম। তারপর এভাবে করে প্রায় কয়েক মাস, 4 মাস ওখানকার, আর এখানে পরে 3 মাস, 7 মাস। তারপর চলে গেল। তারপর আমার তখন ইন্টার এক্সাম চলে এসছে, ফাইনাল টেস্ট এক্সামের মাঝখানে ওখানে আসি। হ্যাঁ, টেস্ট তখন বৃষ্টির দিন ছিল। তো 2015-তে ওই যে রাজনৈতিক কিছু প্রবলেম চলছিল বাংলাদেশে, তো আমাদের এক্সাম অনেক গ্যাপে গ্যাপে হচ্ছিল আর কি। তো আমি তখন না এক্সামের টাইমটাতে আর কি, এক্সামের জন্য দেখা যেত যে আব্বু আম্মু একটু রেস্ট্রিকশনে রাখতো যে পড়ালেখা করবে, এখন বাইরে যাওয়া না, এই জন্য বেরোতে পারতাম না। শুধু এক্সাম যেদিন থাকতো সেদিন ওর সাথে আমার দেখা হতো। তো ও আসতো আর কি, আমার এক্সাম ছুটির পরে ও প্রায়ই আসতো। তো আসতো এরকম দেখা। তো একদিন লাস্টের দিকে, এক্সাম 1টা বা 2টা হয়তো বাকি আছে তখন, তো লাস্টের দিকে একদিন আর কি আসছে। তো ওই দিন প্রচুর বৃষ্টি ছিল। আমি সিদ্ধেশ্বরী কলেজে পড়তাম। তো সিট পড়েছিল আমার তখন কিসে, ওই রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজে। তো ওখানে অনেক পানি ছিল, প্রায় হাঁটু সমান পানি ছিল। তো আমার ফ্রেন্ডের মাধ্যমে ও যোগাযোগ করে আমাকে না বলে চলে এসছে ওখানে। আমাকে দিন বলে না যে আসবে আর কি। আর এমনিতে বাকি কয়দিন মোটামুটি এসছে, আমি জানতাম আমাকে বলে এসছে। তো ওই দিন আমাকে বলে আসেনি, তো চলে আসছে। তো আমি গেট থেকে বেরিয়েছি, পরে আমার ফ্রেন্ড, ওর নাম ছিল পিঙ্কি, ও বলতেছে যে দিয়ে দেখ ওই যে আসছে। আসি কেন, বললাম যে আসি কিসের। তারপরে পরে বলতেছে যে হ্যাঁ আমাকে নক করছিল, আমাকে নক করে আসছে, তোকে বলতে না বলছিলাম। ওরে আল্লাহ, বৃষ্টির ভিতরে কেন আসছে, প্রচুর বৃষ্টি ছিল ওই দিন। তো আমি প্রায় অর্ধেক ভিজে গেছি। তো আমার তো সাদা কালার ড্রেস ছিল কলেজের। তো ওই কলেজের গেটের সামনে থেকে যে পানি ছিল যে রাজারবাগ মোড় পর্যন্ত প্রায়। তো ওখানে মানে আমি হেঁটে ওটা পাস করতে পারতেছিলাম না। তো ও রাস্তার ওই পার থেকে আর কি রিক্সা নিতে হবে, তো এই জন্য তো ও কি করেছে, আমার পিছনে হঠাৎ করে এসে আমাকে যে এরকম করে কোলে নিয়ে, হঠাৎ করে আমি দেখিনি, এরকম করে নিয়ে রাস্তা ওই পাশে পার করে দিয়ে চলে গেছে। তো আমি মানে একটু রাগ করছিলাম ফার্স্টে, তারপর আবার যখন নামায় দিতে পর খুব তাড়াহুড়ো করে নিয়ে আমাকে নামায় দিছে। তো আমি তো পরে বললাম যে রাস্তার মধ্যে এটা কেন করলা। বলতেছে যে উপকার করতে তো কারো সমস্যা নেই, তুমি মাইন্ড করো না। মানে ও খুবই নর্মালি। তা আমিও পরে আর তেমন কিছু বলি না, একটু রাগ করছিলাম। পরে বলতেছে যে থাক ঠিক আছে, রাগ করছে তাহলে সরি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো যাও। তো এরপরও আমাকে রিক্সা করে দিছে, আমি বাসায় চলে গেছি কয়েক মিনিট কথা বলার পর একসাথে করে। তারপর যাওয়ার পরে আমি এখান থেকে যখন গেছি, যাওয়ার পর দেখি কি ও আমার আগে গিয়ে আমার বাসায় গেটের সামনে ওই চার দোকানটা যেখানে আড্ডা দিত ফ্রেন্ডদের সাথে, সেখানে বসে রয়েছে। তা আমি রিক্সা করে যে নেমে দেখি কি ওখানে বসে রয়েছে। তবে একটু যেটা ওই সময়টা অনেক সিগারেট খেত, অনেক মানে হয়তো খেত। তো এরকম সিগারেট হাতে নিয়ে আমাকে দেখে এরকম করে পিছনে এরকম হাত লুকায় ফেলছে। তো আমি এরকম করে তাকায় রয়েছে আমার দিকে, আমি বলি যে এরকম করে তাকায় রয়েছে, হাসতেছিলাম ওকে দেখে। তো এইরকম তারপর বাসায় এসে আমাকে ফোন দিছি যে আমাকে দেখে সিগারেট পিছনে লুকায় লাগেন এরকম করে। হ্যাঁ, বলতেছে যে মানে আমার না একটু ভয় লাগছিল তোমাকে দেখে, কেন জানি। আমি বললাম যে আমাকে দেখে কেন ভয় লাগবে, আমি কি তোমাকে মারবো? বলে যে না মারবা না, মানে কেন জানি। তারপর ওটা নিয়ে বেশি বার্গেটিং এ যায়নি, ওটা শেষ ওখানে। তো এরপর দিন চলে গেল। তো এইভাবে করে আমার এক্সামটা প্রায় শেষ। তখন তো বাসায় বসে মানে একদম বসা, মানে আমি বাইরে তখন বেরোতে পারছিলাম না একদমই।
আচ্ছা কোচিং তো অফ হয়ে গিয়েছিল, আর এক্সাম শেষ, কলেজ অফ ছিল, সব মিলে প্রায় কয়েক মাস বসেই ছিলাম বাসায়। তারপর কয়েক মাস পর যখন ওই ভার্সিটি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হয় আমাকে, তখন মানে বাসা থেকে বেরোতে হচ্ছিল কয়েকদিন টানা। তো এর মধ্যে একদিন বের হচ্ছে, সাথে দেখা হচ্ছিল, ফোনে কথা হচ্ছিল, ফেসবুকে কথা হচ্ছিল। তো এরপর ও আমাকে এর কয়েকদিন কথা বলার পরে আবার বলতেছে যে আচ্ছা তুমি তো অনেক কিছু জানলাম, আমার সঙ্গে সবকিছু বুঝলা, সবকিছু দেখলাম, মিশছো, কথা বলছো, এখনো কোনো কিছু আমার মাঝখানে হিডেন মনে হয়, মানে তোমার কি এখনো জানা বাকি আছে? আমি বললাম যে থাকতেও তো পারে, ভিতরে আর বাইরে তো দুটো এক জিনিস। ও বলতেছে যে ঠিক আছে আরো দেখো, কোনো সমস্যা নেই। মানে ওর এত ধৈর্যশীল একটা মানুষ ছিল। তো এরপর দেখতাম বিরক্ত হইতো না, আর আমি প্রচুর জ্বালাইতাম যখন মানে ওই সময়টা আমি যখন মানে মুক্ত পাখির মতো ছাড়া পেয়েছিলাম যে বাসা থেকে বেরোতে পারতাম, যেহেতু এই ভার্সিটিটা একটু ইয়ে ছিল, বেরোতে হতো প্রায়। তা আমি যখনই বলতাম দেখা যেত চলে আসতো, বা আমার কোনো প্রয়োজন ওকে আমি বলেছি যে আসবা, বেরোবা কিনা, ও বলতো হ্যাঁ 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 আমি এখনই আসতেছি, দাঁড়াও এমন এরকম। তো এরপরে আসতো। তারপর ও একদিন এই কিছুদিন পরে আমাকে আবার বলেছে যে আচ্ছা আমরা যে জন্য তোমার সাথে আসলে এতদিন আমরা টাইম স্পেন্ড করলাম, তো এখন কি আমরা কোনো রিলেশনে যেতে পারি? তখন প্রায় আগস্ট মাস চলে এসছে। তারপর 15 সালের আগস্ট মাস চলে এসছে আর কি, ওই বছরটা শেষ না 14 সালের, সরি ভাই আমি সালটা একটু ওকে কোন প্রবলেম নেই। তারপরে কি হলো? হয়ে গেছে, সমস্যা নেই, বলেন। হ্যাঁ, তো এরপরে ওর সাথে আগস্ট মাস চলে এসেছে। তারপর আমার বার্থডে ছিল আর কি। তো ও তখন আমার বার্থডের দিন আমার সাথে দেখাও করে না, আমার সাথে কথাও বলে নাই, কিছুই বলে নাই, আমাকে উইশও করে নাই। বাট ও জানতো না যে আমার বার্থডে ছিল। তো এর কয়দিন পরে আমার কোন ফ্রেন্ডের মুখে ও শুনছে বা ফেসবুকে পোস্ট দেখছে যে আমার বার্থডে ছিল। পরে বলতেছে যে আল্লাহ আমি তো দেখিই নাই, তো আমি তো জানতাম তোমার বার্থডে ছিল, হ্যান। তারপর চলে গেছে। তারপর ওই দিন ওখানেই শেষ। এরপর আবার ওইভাবে কথা হচ্ছে, কয়েকদিন চলে গেল। তারপর সেপ্টেম্বর মাস আসলো। তারপর সেপ্টেম্বর মাসের 10 তারিখে ও বললো যে আচ্ছা চলো আজকে একটু আমরা বেরোই, কোথাও খাই, বাইরে গিয়ে খাই, দুপুরের দিকটা হবে। তো ও কি করছে, ও আসছে আমার বাসায় গেটে। তা আমি বললাম তাহলে তুমি দাঁড়াও আমি বেরোচ্ছি। তো আমি বাসায় বলে বেরোলাম। তারপর গেছি ওর সাথে ওই ফরচুন শপিং মলের উপর যে ফুড কোর্ট আছে না, ওখানে গেছিলাম খেতে। তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে বেরোবো। তো বেরোয়ার সময় সিঁড়িতে নামতে বলছে যে আচ্ছা আমরা কি এখন কি পারি না, কয়েক মাস হয়ে গেল, প্রায় 1 বছরের মতো। পরে আমি বললাম যে তুমি ইয়ে করো, আমি আসলে এগ্রি না, মানে আমার কেন ভালো লাগলো, মানে ভালোবাসাটা একটু মানে ইচ্ছা হতো না। এই যে কথাটা বললেন, এটাকে আসলে মন থেকে বলেছিলেন তখন কি মনে হয়? মানে তখন মন থেকেই বলেছিলাম। তাহলে আপনি চলছেন একটা মানুষের সাথে? না মন থেকে বলেছিলাম বলতে আমি তো মানে ফ্যামিলি মানে সবকিছু চিন্তা করে বলেছিলাম কথাটা। না মানে ওই সময়টা আসলে আপনার মাথায় কি কাজ করছিল যে অ্যাজ এ ফ্রেন্ড ঘুরছি ফিরছি, এটাই ভালো লাগে, বাট রিলেশনশিপে যাব না? না এখন না, মানে আমার ভিতরে ছিল কি যদিও যাই, ও যদি এভাবে থাকে তো থাকুক, কিছুদিন আরো কয়েক বছর যাক, তারপর যদি ও যদি থাকতে চায় তো থাকবে, তখন হয়তো যাব। ও যদি থাকতে চায় তাহলে থাকবে, ব্যাপারটা এরকম? না এরকম না। আমি আবার একটু বলি যে সেটা যে ও মানে তখন ওই মুহূর্তে আমি চাচ্ছিলাম রিলেশনটা হোক, আমি চাচ্ছিলাম যে আমি অ্যাডমিশন নেই ইউনিভার্সিটিতে, তারপর 1 বছর যাক, যদি এর মধ্যে আমাদের ফ্রেন্ডশিপটা এরকমই ভালো থাকে তখন হয়তো আমি যাব। এটা আমার ভিতরে ছিল, আমি ওকে বলিনি। তারপর কি হলো? আরো বুঝেও নাই, কথা আমি বুঝিয়ে কখনোই বুঝতেও দিতাম না। তো এরপর কোথায় ছিলাম? এই যে আপনি ছিলেন আপনারা খেতে গিয়েছিলেন, তারপর ওখানে সিঁড়িতে নামতে আমাকে বলছিল যে তুমি আমরা কি এখন কি পারি না, আমাদের তো প্রায় 1 বছরের মতো হয়ে যাচ্ছে এভাবেই করে চলছি। তারপর পরে আমি বললাম যে আর কিছুদিন টাইম নেই। তো এরপরে না আমি ওকে তখন একটু হার্ট করে বলেছিলাম যে আচ্ছা তুমি টাইমটাই বাদ দাও, এটা তুমি মন থেকে ফেলে দাও, এটা হচ্ছে না, মানে আমি আসলে না, মানে আমি একটু স্ট্রিক্টলি ওকে বলেছিলাম। তারপর ও বলেছে মানে ও তখন দেখলাম কি যে মানে কান্না ভাব, কেমন চোখ টোক এরকম লাল হয়ে গেছে, মুখটা এতটুকু হয়ে গেছে এরকম।
তো আমি ওর দিকে তাকাইলাম, ও আমাকে দেখে মাথাটা এরকম করে রাখছে। বললাম যে এরকম কেন করতেছ? ও বললো যে এমনি। ঠিক আছে চলো তো যাই বাসায়। অলরেডি তখন আমাদের খাওয়া কমপ্লিট হয়নি। তো বিলটা মানে আমি দিয়েছিলাম, ও বসেছিল ওখানে, তো আমি বিলটা দিয়ে বেরোয় গেছি। পরে ওখানে উঠে দেখে যে বিল কমপ্লিট। পরে বললো তুমি কেন বিল দিছো? তো এটা নিয়ে একটু আমার সাথে চিল্লাচিল্লি করেছে। পরে বললাম না তুমি তো মাথা এরকম করে রাখছো, তোমার তো কান্না পাইতেছে, তাহলে তো কথা বলা দরকার নেই কারোর সাথে, চলো বাসায়। তো এরপর চলে যাচ্ছিলাম, তারপর নেমে গেছি আর কি। এর মধ্যে নেমে গেছি, পর আমি রিক্সা উঠছি, মানে রিক্সা ওই দিন ও আমাকে ঠিক করে দেয়নি, আমি মানে নিজে উঠছি, আমি নিজে রিক্সা মামাকে নিয়ে চলে আসছি অনেকখানি। তো আমার সাথে এইটুকু সময়ের মধ্যে কোনো কথা বলেনি যে চলে যাও বা বাই বা এই হ্যানত্যান। তো এরকম তো বলে নাই। তো আমি না একটুখানি কিছুক্ষণ যাওয়ার পরে ওই মালিবাগ রেলগেট যাচ্ছিলাম, ওই দিক থেকে খিলগা তো হাতের বামে যায়। তো আমি ওইদিকে যাচ্ছিলাম, একটু পরে দেখি কি ও আমার রিক্সার পিছনে দৌড়াচ্ছে। মানে তো তারপর মালিবাগ রেলগেট যে সিগন্যালে পড়ি আমি, তখন ও আর কি ওখানে দাঁড়াইছে, মানে আমার রিক্সার পিছনে যে দৌড়ে আসছে এটা সবাই মানে আমি দেখছিলাম যে মানুষ কি জানি তাকায় এরকম করে দেখতেছে। তা আমি বলি যে কি ব্যাপার, কি দেখে? তা আমি এরকম মানে এমনি এরকম তাকাইছি, দেখি যে ও দৌড়াচ্ছে আমার রিক্সার পিছনে। তো মানুষ কিনা কি ভাবছে, তো আমি এটা ভেবে তাকাইছি। তো পরে দেখি ও আসার পরে এর মধ্যে মানে লাগ ভালো ওর যে আমি সিগন্যালে পড়ে গেছি, ও আমাকে মানে কাছে চলে আসতে পারছে এর মধ্যে। তো এরপর বললো কি যে এটা কি তোমার ফাইনাল ডিসিশন? আমি বললাম যে, আমি তখন হেসেই দিছে, বলে কি মানুষের ইমোশন নিয়ে মজা করতে হয় না। তো মানে ও সিরিয়াসলি তখন সিরিয়াস ছিল, মানে কেমন জানি কাঁপতেছিল মনে হয়, কেঁদে টেদে চোখটুক মুছে আসছে, বোঝা যাচ্ছিল। তো পরে আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার সাথে বাসা যে কথা বলবো, রাস্তায় এরকম দৌড়াদৌড়ি করো না, মানুষ খারাপ বলে আর কেমন দেখায়। এতক্ষণ সবাই আমার দিকে এই জন্যই তাকায় ছিল, আমি বুঝি নাই। ভালো কথা। তো এরপর ওকে আমি কোন রকম বুঝে একটু সান্ত্বনা দিয়ে পাঠাই দিছি বাসায়। ওর বাসা ছিল বাড়ির ধারাতে, তো ওখান থেকে ইজি, তো ওখান থেকে ও হয়তো চলে গেছে। তো আমি বাসায় আসছি। বাসায় আসার পরে আমি ওকে ফোন দিছি, না সরি তখন ফোন দিই না, তার কয়েক ঘন্টা পর ফোন দিছি। আমরা তো ফিরতে প্রায় 3টা বেজে গেছিলাম, ফোন দিছি সন্ধ্যার পর ওকে। তো সন্ধ্যার পর ফোন দিছি, ফোন দেওয়ার পর ওকে বলতেছিলাম যে, তো এর মধ্যে ভাই মানে আমি যখন বাসা ছিলাম না এতক্ষণ, মানে আমার বাসায় তো মোটামুটি একাই আম্মু আমি আর ছোট ভাই বোন। তো একটু কেমন মন খারাপ লাগতেছিল যে ধুর একটা মানুষ শুধু কতদিন একটা কথার অ্যান্সারের জন্য প্রায় 1 বছরের মতো আসতেছে যাচ্ছে। যতই সম্পর্কটা ভালো হোক, তারপরে ভিতরে তো একটা উইকনেস কাজ করে। তো আমি না পরে ওকে ফাইনালি তখন ওকে ওই ফোনে বলেছিলাম যে ঠিক আছে আই লাভ ইউ টু। তারপর অনেক খুশি হয়েছিল। হ্যাঁ ওই দিন রাতে। তো তারপরে ও তো খুব খুশি, ও বলতেছে যে ও বাবা। আচ্ছা, এখানে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি আই লাভ ইউ টু বললেন, এইটা কোন জায়গা থেকে বলেছিলেন? মানে ওই যে আপনি যেরকম বলছিলেন যে একটা মানুষ আমার জন্য এরকম পাগলামি করছে বা এতদিন ধরে ঘুরছে, এই জায়গা থেকে বলেছেন না আপনার ভেতর থেকে আসছিল যে না আমিও মানুষটাকে আসলে ভালোবেসে ফেলছি? না তখন এটাই অলরেডি কাজ করছিল যে না আসলে হয়তো বলে দেওয়া উচিত এরকম। তারপরে তখন আপনি আসলে তাকে ভালোবাসেন? হ্যাঁ বলা। তাহলে আপনি দুপুরে একরকম বললেন, রাতে আরেকরকম কেন বললেন? না দুপুরে তো ওটা তো আমি মুখে বলেছিলাম। তাহলে সে যদি আপনার পিছনে আর না ছুটতো না, তাহলে হয়তো আমি এটা বলতামই না, কারণ আমি অনেক মানে কি বলবো, ভিতরে কথা রেখে দেয় কিছু মানুষ থাকেন এরকম। ঠিক আছে, তারপরে কি হলো? মানে আমি না হয়তো আমি হারিয়ে ফেলতাম বা ফেলেই দিতাম, কিন্তু আমি কখনো নিজে থেকে বলতাম না যে আমি এটা করবো বা এটা। আপনি সবসময় এটাকে উপভোগ করতেন যে ও আমার কাছে আসুক। আচ্ছা, ওকে, মানে আপনি এটা মন থেকে সবসময় চাইতেন যে কেউ একজন আপনাকে সবসময় খুব করে ভালোবাসে, এটা বলুক বারবার, শুনতে ভালো লাগে এরকম? এটা তো সবারই ভালো লাগে, কিন্তু ওকে। তো আপনি এই ব্যাপারটার জন্য সময় নিয়েছেন 1 বছর মোটামুটি, মানে ওই যে বললাম 2000, হ্যাঁ 1 বছর 2 দিন। এখন হ্যাঁ আমি সরি, তখন আমি টাইমটা ভুল করেছিলাম। 14 সালের সেপ্টেম্বরের 11 তারিখ থেকে 15 সালের সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত। তা আমি ওকে ফাইনালি আই লাভ ইউ টু বলেছিলাম সেপ্টেম্বরের 13 তারিখ। তারপর ভাইয়া হচ্ছে এরপর তো কথা হচ্ছিল আগের মতোই নর্মালি, তো কথা হচ্ছে। তো এরপরে ও আরেকটা জিনিস যেটা যে ও খুবই মানে ক্রেজি টাইপের ছিল তখন। তো যেমন হুটহাট করে চলে আসতো আমাকে না বলে, যেহেতু ভাই আমি মানে প্রথমে বলেছিলাম মনে হয় যে আমি আমার বাসা কোয়ার্টারে ছিল, আমার বাবা গভর্নমেন্ট জব করেন,
তো ওখানে একটু মানে অনেক পরিচিত লোকজন থাকে আর কি। তো ও দেখা যেত কি যে না বলে হুট করে চলে আসছে আমার বাসার সামনে কিংবা আমার বাসার জানলায় এসে এই মানে এমন কিছু সাউন্ড করতো, লাইক যে শীষ বাজায় ছেলেরা এরকম। তো আমি প্রথম 2 দিন বুঝি নাই। তো একদিন বলতেছে কি আমি তোমার জানলার সামনে শীষ বাজা ছিল, তো শুনো না কেন? ও এগুলো তো বকাটা ছেলে পেলে করে। বলে কি যে না শোনো, এখন তো হচ্ছে মানে এটা সারপ্রাইজ দেওয়ার জন্য এটা ছাড়া কোনো ওয়ে নেই, কারণ যেহেতু এখানে তোমার প্রবলেম, মানে আমি আসলে প্রবলেম। তবে ঠিক আছে। ওই সময়টায় আপনি হচ্ছেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন? পরীক্ষা তো শেষ, মানে আমি তো ও হচ্ছে তখন অনার্স করছিল, অনার্স পড়ছে। হ্যাঁ ওকে, ঠিক আছে। তারপরে কি হলো? তো এরপরে ওর তখন পড়াশোনা শেষ হয়নি, শেষের দিকে প্রায় মনে হয়। ওকে। তো এরপর ও এরকম করতো প্রায়। তো আস্তে আস্তে দেখা গেল ওকে আমি একদিন খুব বকছি যে তুমি এরকম দিনে দিনে আসবা না, বাসার উপরে আমার বাসা দোতলা, তো উপর থেকে এরকম লোকজন দেখে, তারপর মানুষজন কি বলবে না বলবে যে অমুকের মেয়েটা মনে হয় প্রেম করে হ্যান। তো বলছে প্রেম করলে তো বলবে, বললো যে তুমি তো করতে বলছো, তোমার জন্য তো করতেছে, তো এখন আবার আমার কথা কেন বলতেছো? তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে কি করবো? ও বলছে তাহলে অন্য খুঁজবো, দাঁড়াও আমি আজকে বাসায় যেয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরের দিন কালকে আমি তোমাকে জানাবো। তো এরপর দিন দেখলাম কি এর পরের দিন আমাকে না বলে দিনে আর আসে নাই, মানে আগে ম্যাক্সিমাম বিকাল টাইমটাতে আসতো, দিনে আসে নাই, রাতের বেলা আসছে, রাতে তখন 12:30-1টা বাজে। আচ্ছা। তো আমার বাসার নিচে কোয়ার্টারে একটা ভাইয়া আছে, উনি কুকুর পালে অনেকগুলা, মানে দেখা যায় পালে অনেকই শখ বসত। তো ও কি প্রথম দিন যেদিন আসছে ওই 12:30-1টা বাজে তখন আসছে, আসার পর আমাকে ফোন দিছে যে আমি তো তোমার জানলার সামনে তুমি দেখ, একটু আসো। আমি বললাম যে এখন কেন আসবো, এটা কেমন, মানে আমি তখন শুয়ে পড়ছিলাম অলরেডি। তো পরে উঠে তারপরে বাধ্য হয়ে গেছি। যাওয়ার পরে ও আমাকে মানে একবার দেখে চলে যাচ্ছিল আর কি। তো এর একটু মানে কয়েক সেকেন্ড পরে দেখি ওই একটা গলি আছে, ওখান থেকে কতগুলো কুকুরের একটা ঝাঁক এসে ওর পিছনে ওকে দৌড়ে নিয়ে দিছে। মানে ও এত ভয় পাইছে, ও মানে পারতেছিল না দৌড় দিলে তো কামড় দিত, তো যার জন্য মানে প্রথমে একটু দৌড় দেওয়ার চেষ্টা করেছিল, তারপর আবার থেমে গেছে। তা আমিও ফোনে ভয় পেয়েছি, এখন যদি কামড় দিয়ে দেখা গেছে যে ও হয়তো ওখানে দাঁড়ায় যাবে কিংবা পড়ে যাবে কিংবা ব্যথায় প্রবলেম হবে একটা সমস্যা, তখন সবাই বলবে এতটা এটা একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেত। তো ভালো মানে লাগ ভালো ছিল যে কুকুর ওকে কামড় দেয়নি। ওকে এরকম করে ও ভয়ে মানে তাড়াহুড়া করে কোন রকম আমার কোয়ার্টারের গেটটা ওভারটেক করে চলে গিয়েছিল। তারপরে ও আমাকে ফোন দিয়েছে। আপনার বাসা কোথায়? খিলগাতে। হ্যাঁ। আর তার বাসা হচ্ছে বাড়িধারায় গেছে। ওকে, ঠিক আছে। তারপর তখন ছিল বাড়িধারায়। তো আসতো, তো এরকম করে ও ওখান থেকে প্রায় এরকম করে চলে আসতো রাতে। আচ্ছা। তো রাতে এরকম, ওটা ফার্স্ট দিনের ঘটনা বলতেছি, পরে বলতেছি আমি। তো এরকম করে আসছে, তো এরপরে ও যেতে যেতে আমাকে ফোন দিছে রিক্সায় উঠে যে তুমি তো আমাকে কুকুরে ধরে নিয়ে খাওয়াইলাম, বলে আমি কি তোমাকে আসতে বলছি, তুমি ইচ্ছা করে আসছো, মানে এটা তো তোমার দোষ দিতে আমার ভালো লাগে এই জন্য আমি দিলাম, কিছু মনে করো না। থাক বলে আমি সব মনে করিও না, যাও আর আইসো না কখনো এরকম রাত করে, মানুষজন খারাপ বলে, এই কেউ দেখলে অন্যরকম হয়ে যাবে সিচুয়েশন। তো পরে বলতেছে যে ঠিক আছে আসলাম না। তারপরে না 2 দিন মনে হয় কুকুরের ভয় আর আসে নাই, তারপর তৃতীয় দিন আবার আসছে এরকম, তখন রাত 3টা বাজে। ও বলে কি যে মানে আসার পরে আমাকে ফোন দিছে, বলে কি আজকে মনে কুকুরগুলা ঘুমাইছে, আমি তো দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না এর মধ্যে কোনো শব্দ। আমি বললাম যে ওরা কখনোই ঘুমায় না রাতে, ওরা এই পাশে আছে, মানে 3টা বিল্ডিং তো পাশাপাশি, তো মানে অন্য মানে আমাদের বিল্ডিং না থাকলে তার পরটা থাকে, তারপর না তার পরটা থাকে, মানে ওরা এরকমই। আমি ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছি, তো মোটামুটি ওখানকার সবকিছু জানা আমার। তো ও এরকম, তো দেখা গেল কি 3টার দিকে মানে পরের 2 দিন পর যেদিন আসলো ওই দিনও কুকুরগুলো ছিল, বাট ওই দিন আর ওকে ওই আগের দিনের মতো দৌড়ানোটা দেয়নি, মানে এমনিতে ওকে দেখে কতক্ষণ সব মানে যে ডেকে চলে গেছে। তারপর এইভাবে করে অনেকদিন গেল, এরকম এরকম রাতে আসতো দেখা করতে, তারপর দিনে মাঝে মাঝে ঘুরতে বের হতাম, যেমন একটু বৃষ্টি আসলে বা যেদিন একটু ওয়েদার ঠান্ডা থাকতো ওই দিন বেরোতাম প্রায়। আর এর মধ্যে যেটা বলি ভাই, আমি তো মানে দেখা যেত যে বাসায় একটু রেস্ট্রিকশন ছিল আমার কিছু, চাইলে আর কি বেরোতে পারতাম না, একটু আব্বু আম্মুকে একটু মিথ্যা বলেই বেরোতে হতো প্রথম দিকটা। তখন প্রায় ওই ভার্সিটি অ্যাডমিশনের জন্য ট্রাই করছিলাম, তো তখন আর কি বেরোতাম। তো মাঝে মাঝে বলেছি ফ্রেন্ডের বাসার কথা বলে বের হয়েছি, বা ওই অ্যাডমিশনের এটা সেটার কথা বলে বের হয়েছি, তো এরকম করে বেরোতাম।
তো একদিন হয়েছে কি ওই রাস্তায় মানে কোন একটা ছেলে আমাদের খিলগাঁওয়ের ওইদিকে একটা জায়গা আছে তালতলা, মানে সবাই চিনে মোটামুটি, ওখানকার ওখান থেকে একটু সামনে হাঁটতেছিলাম ওর সাথে। তো একটা ছেলে টিচ করেছে একটু আমাকে। তো ও গিয়ে কিছু কতক্ষণ পরে মানে ওইদিকে মানে আমাকে বলে একটু দাঁড়াও, মানে একটা গলির ভিতরে বলে একটু দাঁড়াও আমি একটু আসতেছি। আমি বলি কেন? তো ওই ছেলেটা ওখানে বাইকের উপর বসে বসে আড্ডা দিচ্ছিল আর কি ওই ছেলের কয়েকটা ফ্রেন্ডের সাথে। তো ও আবার ওই ছেলেকে চিনতো, মানে ওর কোন কাজিনের কি জানি হয়। তো পরে ও যে নর্মালি কথা বলেছে তুমি এরকম কেন, মানে হয়তো মানে আমি তো আমাকে নিয়ে যাইনি কিন্তু আমাকে আসার পরে বলেছে। তারপর ওই ছেলেটা আমাকে রাতে ফোন দিছে, বলে কি আপু সরি আমি আসলে বুঝি নাই আপনি যে নীরব ভাইয়ার মানে কেউ। আমি বললাম যে কে আপনি? হ্যাঁ বললো যে সরি, এটা বলে ফোন কেটে দিতে। পরে আমি আবার ওকে জানাইলাম যে আচ্ছা ওই ছেলেটা বললো দুপুরে ঘটনার জন্য আমাকে সরি। তো ওই ছেলে আমার নাম্বার পেলো কোত্থেকে, আমাকে চিনলো কেমনে? হ্যান তেন বললো যে আমি তো বিকালে যে ছেলেটাকে সুন্দর করে ভালোভাবে ভদ্রভাবেই বুঝাইছি। তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভালো। তো জিনিসটা আমার খুব ভালো লাগছিল যে না মানে মানে কেমন জানি একটা ব্যাপার যে ছেলেটা আমাকে সরি বললো, টিচ করছে আবার সরি বললো, তুমি যে এমন কি করলা বা এমন কি বললা। পরে বললো যে না আমি কিছুই বলিনি, আমি ওনাকে ভালোভাবেই বলছি যে এটা উচিত না। তারপর এইভাবে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তারপর মোটামুটি চলে গেল প্রায়। তারপর আমি অ্যাডমিশন নিলাম ইউনিভার্সিটিতে। তারপরে এর মধ্যে ভাইয়া যেটা বলি, অ্যাডমিশন নেওয়ার আগে আগে মানে একবার ওই তখন পহেলা বৈশাখ মেবি, হ্যাঁ পহেলা বৈশাখে বের হয়েছিলাম আমি ওর সাথে, আমি আমার এক ফ্রেন্ড আর ও, তিনজন। তো বেরোছে। তো আব্বু না কোনোভাবে হয়তো টের পেয়ে গেছিল যে আমি মানে যাচ্ছি কোনো ছেলের সাথে। এটা হয়তো আমার ফোনের কথা শুনেছে কিংবা কারো মুখে হয়তো শুনছে। এর মধ্যে কলোনির লোকজন মানে আমাদের কোয়ার্টারের লোকজন আর কি, যে আব্বুকে বলতেছিল যে এখানে একটা ছেলে আসে রাত করে আপনার জানলার সামনে এসে দাঁড়া থাকে। তো এটা আব্বুকে খুব মানে আব্বু খুবই রেগেছিল ব্যাপারটা। তো আমাকে একদিন জিজ্ঞাসা করছে, না আমি স্বীকার করি না, আমি বলছি যে না তো এরকম কিছু না। তো এরপরে আব্বু হ্যাঁ এরপরে আব্বুর সাথে আব্বুকে এরকম মিথ্যা বলে মানে ওদিন বাইরে গেলাম পয়লা বৈশাখের দিন দুপুরের দিকে বেলিউডে গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ড, ওই যে বললাম ফার্স্টে যে নিপু আমার বাসার পাশেই, মানে আমাদের একই বিল্ডিং এ আমরা, ও আমি আর ওই ওর নামটা বলবো, ওর নাম হচ্ছে নীরব ডাকনামটা। তো মানে আমরা তিনজন একসাথে গেলাম। তো ঘুরতে গেছি। তো আব্বু না কি মানে আমি জানি না হঠাৎ করে কোত্থেকে যেন উড়ে আসলো, মানে আমি যেখান থেকে হাঁটতেছি আব্বু আমার সামনে, মানে সে বুঝেই গেছিল, একদম কনফার্ম ছিল যে আমি এখানে কোনো ছেলের সাথে দেখা করতে। এখন কিভাবে কেন কে বলছে এটা আমি এখনো জানি নাই। সে কি করছে একটা রুমাল এরকম করে নাকে ধরে মানে নর্মালি হেঁটে এরকম করে আমাকে এইভাবে জাস্ট একবার দেখে এভাবে করে চলে গেছে। বাসে আসার পর তো তুমি ছেলেদের সাথে দেখা করতে গেছো, আবার নিপুকে নিয়ে গেছো, কেন গেছো, হ্যান ত্যান অনেক বোকা, মানে আমার ফোন নিয়ে গেছে। মানে বাই দ্য ওয়ে আমি আব্বা আম্মুর কাছে খুবই আদরের, আর তারা আমাকে ছোটবেলা থেকে খুবই রেস্ট্রিকশন মানে বড় করে তুলছে, যে মানে এরকম আসলে তার আশাই করে নাই যে আমি কোন ছেলের সাথে বের হচ্ছি ঘুরছি ফিরছি এরকম। তো এরপরে নিপুকে ডাকছে বাসায় যে ওইটা কে ছিল, ও কেন গেছে ওর সাথে। পরে ও বলছে আঙ্কেল ওটা তোর ফ্রেন্ড, আপনি ওকে আর কিছু বললেন না। মানে অলরেডি আমাকে অনেক বকাটা গেছে, আমি তখন অনেক কান্নাকাটি করছিলাম, ছোট ছিল পিচ্ছি ছিলাম। তো তারপরে আমার ফোন নিয়ে গেছিল, তারপর সব। তো এর মধ্যে ও আবার করছে ও তো জানতো না ব্যাপারটা এত কিছু। তো আমি জাস্ট যখন বেলিওডে আব্বুর সাথে আমার তখন ওর সাথে দেখা হয়েছিল, তখন আমি জাস্ট মানে একটু বলছিলাম আল্লাহ যে আব্বু কেন এখানে আসলে, আব্বু দেখছে। তো ওই জাস্ট এইটুকুই। তা ও ভাবছে ওইটা হয়তো ওখানেই শেষ। বাসা আসার পরে আব্বু আমার ফোন নিয়ে গেছে, তারপর মানে যাবতীয় সব আমার পার্স ছিল, পার্সটা সহ নিয়ে গেছে, মানে যেন আমি বাইরে বেরোইতেও না পারি। কতটার ভিতরে আমার মোটামুটি মানে আমি এই। তো এরপর এর মধ্যে ও কি করছে আমার নাম্বারে ফোন দিছে। তো ফোন তো আর আব্বু পিক করে নাই, মেসেজ করতেছে যে কি ব্যাপার ফোন ধর না কেন, মানে যত রকমের আছে। তারপর আব্বু তো ওইটা দেখছে যে এইটা তার মানে এটাই ওই ছেলের নাম্বার। আব্বু কি করছে যে ওর নাম্বারটা মানে তখন নিয়ে নিছে আব্বু ফোনে। আচ্ছা। তারপর তো আম্মুর সাথে একটু চিল্লাচিল্লি করছে যে তুমি কেন, আমি তো অফিস থাকি হ্যান থাকি, তুমি কেন খেয়াল রাখো না।
ছেলের সাথে আমি ওকে কেন দেখলাম, আমি শুনছিলাম, আমি বিশ্বাস করি না, কিন্তু আমি কেন ওকে দেখলাম এরকম। তারপর গেল এভাবে করে কয়েকদিন, তা আমার তখন ওর সাথে কয়েকদিন কন্টাক্ট অফ ছিল। তো এরপর একদিন দেখি আব্বু অফিস চলে গেছে, আমি দেখি আব্বুর ড্রয়ারে ফোনটা লক করা আমার, মানে দেখি না, মানে খুঁজতে খুঁজতে আর কি পেয়ে গেছিলাম। তারপর পাইছে, পর আম্মু বলতেছে যে থাক নিস না আসলে অনেক বকবে হ্যান ত্যান। তো আম্মু আবার এর মধ্যে আম্মু একটু রাখছিল যে, পরে আমি আম্মুকে আর কি, আম্মু অনেক ফ্রেন্ডলি আমার সাথে, তো আম্মুকে আমি বলছি যে মা আমি আমার ছেলের ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, এটা সত্যি, কিন্তু তো আম্মুকে কনভিন্স করে ফেলছি। তো আম্মু তারপর ফোনটা নিছি একটু জোর করি মোটামুটি। তারপর ওকে আমি ফোন দিয়ে অনেকক্ষণ বললাম যে তুমি আমাকে এই মেসেজ কেন করছো, যে আব্বু তো সব দেখছে হ্যান ত্যান। তারপর এরপর থেকে না, মানে আমি এর মধ্যে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম, মানে তখন শেষ কাছাকাছি একটা বাসা থেকে কাছাকাছি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তো আব্বু মানে প্রায় আমার সাথে যেতে চাইতো, যে মানে একটু ফ্রি থাকলে যে আমি যাব। তো তখন ওর সাথে আমার মানে ওই যে বের হওয়া বা একটু টাইম স্টে করা এটা আর হতো না। আব্বুর ভয়ে না, মানে দেখা যেত আব্বু না যেত, আমি বলতাম কি থাকা আইসো না, আব্বু যাবে বা যেতে পারে এরকম। তো গেলেও কি করতো যে আব্বু যদি আসতো, ও মানে লুকায় লুকায় থাকতো, মানে এক এক জায়গায় দেখা যেত আমার ইউনিভার্সিটির গেট ওখান থেকে একটু দূরে যেয়ে থাকতো, কিন্তু আমার চোখেই শুধু পড়তো এরকম। তো এরপর আসতো, তো আমি এরকম, তা আব্বু যেদিন যেত ওই দিন এরকম হতো, যেদিন না যেত সেদিন তো ওর সাথে আমি একসাথে এই বাসায় চলে আসতাম, ও চলে আসতাম, এর মধ্যে মোটামুটি যাচ্ছিল এভাবেই। তারপর বাসায় একটু মানে তখন অলরেডি আব্বুর কাছে আমি একটু মানে কেমন, মানে আব্বু একটু চোখেই রাখতো ম্যাক্সিমাম টাইম, যে একবার এরকম হয়েছে তো এরপরে যে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তো আর বুঝতে পারতেছিল যে হয়তো আমি এখন ওর সাথে যোগাযোগ করি, যেহেতু ফোনটা আমি আবার ব্যাক নিয়ে নিছি। তো কিন্তু এরপর অনেক ট্রাই করেছে মানে আমার সাথে এই ব্যাপারে কথা বলার, তা আমি কখনো বুঝতে দিই না, এরপর অনেক অ্যালার্ট থাকতাম সবসময়। তো এরপর আরেকদিন ওই রাতে এরকম করে না বলে আমাকে আসছে, তখন ফজরের নামাজের পরপর। তো আমাদের কোয়ার্টারের কিছু আঙ্কেল ওই একসাথে নামাজে যেত আর কি, তো ওনারা দেখে ফেলছে আমার জানলা শুনে। তো ওই দিন তো একদম মানে পরদিন আব্বু তো এরকম নামাজে যেত, ফজরের নামাজে আব্বুকে বলেনি, আব্বুকে বলেছে পরদিন এশার নামাজ হবে হয়তো। বাসায় এসে তো আবার মানে ওইটা যে কনফিউশন যা ছিল ওইটা তখন ক্লিয়ার হয়ে গেছে যে তার মানে এটা ট্রু। তারপর একটু মানে খারাপ হয়ে গেলাম ফ্যামিলির কাছে। তো এইভাবে করে তারপর আবার কিছুদিন গ্যাপ, তারপর ওর সাথে তো যোগাযোগ বন্ধ। ও তো এরকম তারপর ওই চুপি চুপি এরকম আসতো যেত, এভাবে চলতো, ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করতো বা কোন ফ্রেন্ডের মাধ্যমে আমার সাথে কথা বলতো, কিংবা আমার বাসায় কোনো ফ্রেন্ড আসলে ওদের নাম্বার ফোন দিত। তারপর যাচ্ছে এইভাবে, তারপর চলছিল। তারপর এভাবে করে করে কতদিন কয়েক মাস চলে গেল, তারপর অ্যাডমিশন তারপর তোমার ওই স্টাডি চলছে এভাবেই। তো এভাবে করে করে কয়েক মাস চলে গেল, তারপর আমার ফার্স্ট ইয়ার ফাইনাল চলে আসলো অনার্স এর পরীক্ষাটা। ভাইয়া পরে আমি দিইনি, মানে আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট ছিলাম, তো ওই সাবজেক্টটা আমার ভালো লাগতো না। আমি আসলে মূলত মানে সবকিছু হয়েছে কি তখন মানে কেমন জানি হয়ে গেছিলাম, মানে একটু প্রেশারে ছিলাম ফ্যামিলি থেকে, ভালো লাগতো না। তো তারপর আমি না এক্সামটা মানে বাসায় বলি যে আমি এই সাবজেক্টে পড়বো না, সাবজেক্ট চেঞ্জ করবো, আমার রেজাল্ট ভালো হবে না বা ভালো লাগতেছে না এরকম। তো পরে আব্বু পারমিশন দেয় নাই, পরে আম্মুকে একটু কনভিন্স করে আমি সাবজেক্টটা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করেছি। তো তারপর ওকে আমি জানাইলাম যে আমি সাবজেক্টটা চেঞ্জ করবো, আমার ম্যাথ করতে ভালো লাগে না। তারপর ও বলতেছে যে যেটা ইচ্ছা করো। ও আর এমনিতে মোটামুটি সবকিছু তোমাকে সাপোর্ট করতাম, আমি যা কিছু বলতাম যদি সেটা ভালো হতো সবসময় বলতো যে ঠিক আছে করো, কোনো সমস্যা নেই। তো এরপরে ওকে নিয়ে আবার ওই সাবজেক্ট চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করতে গেলাম। তো ওখানে গিয়ে আমি জানলাম যে আমি যদি সাবজেক্ট চেঞ্জ করতে চাই তো আমাকে ওই ইয়ারটা লস দিতে হবে। তারপর বাধ্য হয়ে ওই ইয়ারটা আমি লস করলাম। তারপর আমি আবার ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য অন্য একটা ইউনিভার্সিটিতে, ওই যে বললাম খিলগাঁও মডেল আছে এখন, ওখানে অ্যাপ্লাই করলাম। তারপর ওখানে আমি অন্য সাবজেক্ট অ্যাডমিশন নিলাম ফাইনালি। এর মধ্যে ওই চলছে বাসায় ওরকমই মোটামুটি একটু ওভাবেই। তারপর ভর্তি হলাম ওখানে। ও বাই দ্য ওয়ে ভাইয়া, এর মধ্যে হয়েছে আমি আবার গ্রামে গিয়েছিলাম এই চেঞ্জ করার মাঝখানে আর কি, সাবজেক্ট ভার্সিটি চেঞ্জ করার মাঝখানে। তারপর গ্রামে গিয়েছিলাম, তো ওখানে এক থাকে না ওই যে পাড়া প্রতিবেশী যে কিছু
মুরব্বি আসছে বাসায় গেছে, ভালো কথা। তো এরপর তারপর ও মানে ওই যে উনি আর কি আম্মুকে একদিন একটা মহিলা এসে বলতেছে যে মেয়ে তো মোটামুটি বড় হয়ে গেছে, তাহলে এখন বিয়ে টিয়ে দিবে নাকি। তো এইটা নিয়ে আম্মুর সাথে মোটামুটি কথা বলতেছে, আবার আব্বুর সাথেও মোটামুটি বলতেছে। তো তখন প্রায় ফার্স্ট ইয়ারের ওই যে লস দেওয়ার পরে নতুন ইউনিভার্সিটিতে আসার পর ও ফার্স্ট ইয়ারের শুরুর দিকে, মাঝামাঝি দিকে, শুরুর দিকে হবে। তো পরে আব্বু বলতেছে না আরো পরে বহুত দেরি আছে, এরকম এরকম। তো আমার এগুলো না কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ আমি জানতাম আব্বু আর কি এরকম করবে না এখন এত তাড়াতাড়ি। তো পরে ওটা শেষ। তারপর ওকে মানে আমি জাস্ট এই কথাটা নর্মালি বলছি যে আজকে না একটা মহিলা আসছিল বাসায়, আমি তখন গ্রামে প্রেজেন্ট। তো একটা মহিলা ছিল বাসায়, তো আম্মুকে না এরকম এরকম বলে, আব্বুকে এরকম এরকম বলে। তারপর বলতেছে যে এখন কি বলে মানে ও মোটামুটি একটু ভয় পেয়ে গেছে। তারপর বলতেছে যে ঠিক আছে। তো এর পরের দিন দেখি কি ভাই আমি না মানে ও মানে আমার গ্রামে চলে আসছে, আমার বাড়ির সামনে, মানে যেখানে মানে আমরা থাকি গ্রামে গিয়ে সেখানে বারান্দা, রাস্তার পাশে বারান্দা, তো ওখানে দেখি দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছে। আমি তো মানে একদম শকড, মানে আমি গোসল করে বেরোয় ওই বারান্দায় কাপড় নাড়তে যাবো, তো ওই সময় দেখি যে এরকম। তো দাঁড়ায় মোবাইল টিপে, তারপর হচ্ছে মানে খুঁজতেছে মূলত, মানে হয়তো কারো কাছ থেকে শুনে আসছে যে আমার বাসাটা এখানে, তো এই জন্য কনফার্ম হওয়ার জন্য ওখানে দাঁড়ায় মানে আমাকে হয়তো ফোন দিচ্ছিল। তো আমি তো আর ওয়াশরুমে ফোন নিয়ে যাইনি, ফোন এই বাসায় ছিল। সে দেখে আমাকে অনেকগুলো প্রায় 72টা ফোন দিছে। তো আমি ওকে তাড়াতাড়ি ফোন ব্যাক করলাম, বলে তুমি এখানে কেন? বলে ও তার মানে এটাই তোমার বাসা? তার মানে ঠিকই আছে, আমি তো ঠিক জায়গায় আসছি। বলে তুমি এখানে যাও। বলে কি তোমাকে যদি বিয়ে দিয়ে দেয়? আমি বলি যে আজ পাগল নাকি, বিয়ে দিলে আমি জানবো না? আর আমার ফ্যামিলি এত তাড়াতাড়ি এটা কখনোই করবে না। তো মানে ও এই টাইপের পাগলামি গুলো করতো ছোট ছোট, প্রায় মাঝখানে অনেক কিছু হয়তো ভুলেও গেছি। তারপর ভাইয়া আমি ওকে মানে তখনই খুব তাড়াতাড়ি করে ওখান থেকে ফোন মানে ওর ফোনটা পিক করে ওকে পাঠাই দিলাম যে তুমি চলে যাও, এটা গ্রাম, এরকম এরকম পাগলামি এখানে করো না, হ্যান তেন। ও বলছে যে তোমার না বিয়ে ঠিক হয়েছে, মানে আমি ওকে জাস্ট এমনি নর্মালি বলছি, আসলে তো কিছুই নেই এরকম, কিন্তু ও এটাকে অনেক সিরিয়াসলি নিয়ে নিছে। তো এরপরে আমি বললাম যে দূর, এটা কখনো হবে না। তো এর একদিন পরে আমি আবার ঢাকায় চলে আসি। তারপর ওকে আমি ওখান থেকে পাঠিয়ে দিলাম, ও তারপর চলে গেল। তো এর একদিন পর আমি ঢাকায় চলে আসলাম ফ্যামিলির সাথেই। তো ভাইয়া এর মধ্যে কি মানে ওই যে মহিলার কথা বললাম বাড়িতে, উনি আবার করলো কি, উনি এর মাঝখান থেকে আমার বাবার নাম্বারে মানে খুবই ফোন দেওয়া শুরু করলো যে মানে বিয়ে টিয়ে দিয়ে দেন, একটা ভালো ছেলে আছে, এরকম এরকম, মানে ওদের ফ্যামিলির কে জানি, ওদের আমি জানি না। তো আব্বুকে মানে এত ফোন দিচ্ছিল, আব্বু না বিরক্ত হয়ে যাচ্ছিল প্রথম। এরপরে আবার দেখলাম কি যে মানে হয় না, মানে অনেক মুরব্বী মানুষ দেখা যায় কনভিন্স করে ফেলতে পারে। তো উনি এরকম করে চাচ্ছিল যে তাহলে একটু দেখি বা শুনি। আমি তো তখন মোটামুটি রাগ করছি আম্মুর সাথে যে তুমি একটু বুঝো, এগুলা কি এখনই না, আমার মাত্র ফার্স্ট ইয়ার শেষ হয়নি এখনো, এরকম। তো এরপরে ওইটা আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল একটা সময়। তো এরপরে ও একটু টেনশনে ছিল তখন। তারপর শেষ ওটা কমপ্লিট, ওখানে শেষ হয়ে গেল। তারপর আমি সেকেন্ড ইয়ার উঠে গেলাম, এর মধ্যে এক্সাম শেষ মোটামুটি। তো এর মধ্যে মানে আব্বু আবার ওই ছেলেটা যখন মানে কথাবার্তা শুনেছিল ওই মহিলার কাছে, তো ওই ছেলেটা মেবি বিজনেস করতো। তো আব্বু না তখন আবার মানে একটু খুবই লাইটলি বলেছিল যে আমি যেহেতু একটা সরকারি চাকরি করি বা ফ্যামিলির সবাই মোটামুটি গভর্নমেন্ট জবের উপর ইনভলভ, তো আমি আমার মেয়েকে দিলে হয়তো এরকম কিছু দিব যে একটু জব টপ করে, মোটামুটি একটা গভর্নমেন্ট জব করে বা এরকম এইরকম ইয়েটি অন্য জায়গায় দিব না। তো তখন আমার মাথায় একটা কাজ করে কি, তাহলে আমি তো ওকে এটা বলতেই পারি যে তুমি এরকম কিছু করে আমার ফ্যামিলিকে জানো, যেন অন্য কিছু অন্য কোথা থেকে কিছু আসার আগে আমি যেন তোমাকে নিতে পারি এখানে। তো এরপরে ওকে আমি কথাটা বললাম ওই দিনই, যে আমার আব্বু তো ওই মহিলার সাথে কথা বলার সময় আমি কথাটা শুনলাম, তো আমার মনে হয় যে ওই এরকম ফ্যামিলির একটা ব্যাপার। তো বলতেছে যে ঠিক আছে সমস্যা নেই। তো এরপরে তার কয়েক মাস পরের মধ্যেই ও ওই কিছু অ্যাপ্লিকেশন করা শুরু করলো সরকারি চাকরির জন্য। তো কয়েকটা করেছে, ফার্স্ট যেটা করেছিল বাংলাদেশ রেলওয়েতে। তো ওর কয়েক মাস পরে ওইটা ওর ওই কি বলে এক্সামের জন্য যে ইয়েটা, ওটা দিতে গেল এক্সাম। তো ভাইয়া মানে লাখ ফেভার করলে যা হয়, মানে ওর ওই এতগুলো অ্যাপ্লিকেশন করার মধ্যে কোনোটার এখন এক্সামই হয়নি, আর ওইটার হলো কি এক্সাম হলো, রেজাল্টও দিয়ে দিল, ইভেন ও টিকেও গেল। তো এরপর এনিহাও মানে জবটা হইলো। তো আমি খুবই খুশি যে যাক একটা ওয়ে তো অ্যাটলিস্ট ক্লিয়ার।
তো এরপরে ও মানে হ্যাঁ এরপর হচ্ছে ও চলে গেল, মানে ওর ট্রেনিং ছিল, রেলওয়ে পুলিশে আছে। ওকে। তো ও ট্রেনিং এ চলে গেল চিটাগাং এ। আচ্ছা। তো তারপর মোটামুটি 1 বছরের ট্রেনিং। তা আমি তখন একটু টেন্স ছিলাম যে 1 বছর দূরে থাকবে, এর মধ্যে রিলেশনই তো মনে হয় থাকবে না, তাহলে তো আমার এত কিছু গুছানোর কোনো মানেই হয় না। মোটামুটি হাল ছেড়েই দিয়েছিলাম। তো এরপরে ও বলতেছে কি, ও ওখান থেকে দেখা যেত বিজি থাকতো বা দেখা যেত যে টায়ার্ড থাকতো, আমার সাথে খুব কথা তখন একটু কমই হতো, মোটামুটি আগের থেকে অনেকটা কম হতো। তো রাত আমি প্রায় বলতাম তুমি এখন মানে ইগনোর করো বা কি, মানে এখন মানে কি করবা না করো। তো ও বলতো কি যে যদি এরকমই হইতো আমি তো সবকিছু বাদ দিয়ে বা নিজের ইচ্ছা বিরুদ্ধে যে আমি এখানে মানে এইভাবে করে চলে আসতাম না, তোমাকে নিজের কাছে নেওয়ার জন্যই মানে আমি মূলত এত কিছু করছি। তো তুমি আবার এরকম এগুলো কেন ভাবতেছো, আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব বা আমি তোমাকে টাইম দিচ্ছি না, আমি তো বিজি থাকি এর জন্য দিচ্ছি না, বা প্রবলেম হয় এখানে কথা বলার সবসময় থাকে না, ওয়ে থাকে না। তো পরে এইভাবে করে চলছিল মোটামুটি প্রায়। ও প্রত্যেক মাসে মাসে আসতো ছুটি নিয়ে, মানে দেখা যেত যে শুক্রবারে আসতো, বৃহস্পতিবার রাতে আসতো, শুক্রবার সাথে বেরোতো, তারপর ওই শুক্রবার রাতের গাড়িতে আবার চলে যেত, শনিবার আবার ওখানে প্রেজেন্ট থাকতো, এরকম। তো এরকম হতো, সুইট ছিল ব্যাপারটা, মানে ভালো লাগতো। আমি 1 মাসের জন্য ওয়েট করতাম যে কবে আসবে। আর ঢাকা থেকে তো প্রায় প্রতি সপ্তাহে 2-3 দিন করে দেখা হতো। তো এই জন্য ওইটা একটু আমার কাছে অনেক বেশি মানে এক্সাইটমেন্ট থাকতাম যে কবে আসবে। তো এরপর চলছিল এভাবে করে, প্রায় চলে গেল। এর মধ্যে মানে ওই বাসায় আর কি একটু ঝামেলাও চলছিল, মানে যে আমি তখন ফোনে কথা বলতাম, তো মানে আব্বু দেখতো ফোনে কথা বলে, তো আম্মুর সাথে আব্বু বলতো তোমার এত ফোনে কথা বলে হ্যান ত্যান। তো এরকম আমার সাথে একটু চিল্লাচিল্লি করতো প্রায় আব্বু। আমি একটু মোটামুটি ভয়ই থাকতাম, আর আব্বুকে আমি প্রচুর ভয় পাই। আব্বুর দিকে ঠিকঠাক তাকাতেও পারি না, মানে তাকায় যে একটা কথা বলবো সেটাও হয় না। তো আব্বু খুবই রাগী মানুষ, বাট খুবই ভালো। তো এরপরে ওই যাচ্ছে, তো এরকম করে প্রায় 1 বছর চলে গেল। আচ্ছা। তারপর 1 বছর চলে গেল, তারপর ওর ট্রেনিং প্রায় শেষ দিকে। তো ট্রেনিংটা প্রায় শেষ দিকে। তো এরপরে আমি ওই ও আসলো বলতে কি, মানে ওর পোস্টিং তো ইজিলি, ঢাকাতে একটু টাফ। তো আমি মানে একটু ছিলাম, টেনশনে ছিলাম যে ঢাকাতে হবে কি হবে না, বাইরে হলো তো আমি বাসায় বলতে পারবো না, আব্বু তো একটু যেহেতু একটু রাগী, কিভাবে বলবে যে তো একে তো তুমি প্রেম করতেছো, আবার তুমি ওই দূরে দূরে যাবা, এরকম। তো পরে আমি বললাম, তো আমি না ওকে একটু জোর দিয়ে বললাম তুমি যেভাবে হোক ঢাকায় পোস্টিং নেওয়ার ট্রাই করো। তো ও কি করেছে, মানে যেভাবেই হোক যে কারো মাধ্যমে ওই করেছে, মানে ঢাকায় পোস্টিং নিয়েছে পরে ফাইনালি। খুবই মোটামুটি খুশি ছিলাম। তো ঢাকায় পোস্টিং নিয়ে যখন আসলো, তো আমি ফার্স্ট যেদিন যাই ও অফিসে, মানে ওর পোস্টিং ঢাকাতে, তো যখন কমলাপুর যাই, মানে অফিস কমলাপুরে, তো ওখানে যাই, ও আমাকে দেখে মানে অনেক দূর থেকে দেখছে, তো আমিও মানে দূর থেকে দৌড়ে এসে একটা হাঁক দিছি। তো ওর অনেকেই দেখা গেছে যে মানে তাকা ছিল, তো ও মানে খুবই খুশি যে আল্লাহ, মানে তার মানে আমার চেহারাটা তখন এত ছিল যে ও দেখেই বুঝছে আমি অনেক খুশি। তো ও না আমাকে দেখে জাস্ট কেঁদে দিছে যে যাক, মানে তার মানে আমি হয়তো পারছি যে তুমি যা চাইছো, যেভাবে চাইছো সেটা সেভাবে হয়তো এখনো পর্যন্ত। তো এরপরে এরপর ওইভাবে চলছিল। তো বাই দ্য ওয়ে ভাইয়া, এর মধ্যে একটু বলি, সেটা হচ্ছে ও তো বাইরে ছিল, এর মধ্যে না মানে আমি ওর সাথে কমিউনিকেশন একটু দূরে যেহেতু একটু কমই হতো। তো আসার পর আমি বললাম কি আজকে আমি তোমার ফোনটা নিয়ে যাবো বাসায়। তো ও বললো ঠিক আছে নিয়ে যাও। তাহলে প্রথমে দিতে চাইনি, ফার্স্টবার বললো যে আমি নাম্বার গুলো রেখে দিই, আমার তো কারোর সাথে যোগাযোগ করা দরকার, আমি তা আমি তারপরে জোর করে ওর কাছ থেকে ফোন নিবেন কেন না নিতাম, মানে আমি তখন ভিতরে কনফিউজ ছিলাম যে 1 বছর দূরে ছিল, আমি একটু দেখি তুমি ফোনের কার সাথে কথা বলো, তো ফেসবুকে এটা চেক আউট করি। এই ব্যাপারটা হঠাৎ করে মাথায় আসলো? হ্যাঁ, হঠাৎ করে বলতে ওই যে বললাম যে একটা গ্যাপ ছিল 1 বছরের, মানে বিশ্বাসটা তখন একটু কমে গেছিল। মানে হচ্ছে দূরত্ব বিশ্বাস কমায়? না না, সবার ক্ষেত্রে না, আমি একটু এরকমই, মানে ওই যে বললাম চাপা স্বভাবের। ঠিক আছে দিয়া, আমরা আপনাকে একটু আপাতত বিরতিতে রাখবো, কারণ দিয়া তো বলে যাচ্ছে, দিয়ার তো গল্পটা একার না। দিয়ার সাথে আপনার প্রিয় মানুষটার নাম বলেন।
নীরব। নীরব। সো দিয়া আর নীরবের গল্প। এক কাজ করি, আমরা নেক্সট 20 মিনিটস আমরা নীরবের গল্প শুনবো। এই যে দিয়ার সাথে যার রিলেশনশিপটাকে নিয়ে যে গল্পটা হলো, সেই গল্পটাকে আমরা একটু নীরবের কাছ থেকেও শুনবো যে কিভাবে করে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে গেছে। শেষের অংশটুকু আমরা নীরবের কাছ থেকে শুনতে চাই। আপনারা যারা শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4, তাদেরকে বলছি চলছে প্রাণাব লাভ স্টোরি, ভালোবাসার টুকরো টুকরো গল্পগুলোকে আপনাদেরকে এখানে এসে বলতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। শুরুতে RLS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 নম্বরে। এবং সারা রয়েছেন আমার সাথে, এদিকে সে রয়েছেন আমার সাথে, আর রয়েছেন সাহস, রয়েছেন পারভেজ, রয়েছেন আমাদের সাথে সাদিয়া আফরিন, রয়েছেন লিজা ওয়াডি থেকে, রয়েছেন আমাদের সাথে রাইসা ইসরাত, আমাদের সাথে এরকমটা রয়েছেন আমার বন্ধু নাম হচ্ছে সাগর, নীলাদ্রি রয়েছেন আমাদের সাথে, এন্ড রংপুর বয় জ্বালিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম রয়েছে গাজীপুর থেকে, কেমন আছো? খুব ভালো আছি। এন্ড নাবিলা রয়েছেন আমাদের সাথে, অবুজ বালক গাজীপুর থেকে SMS করেছেন, তোমাকে খুব বেশি ভালোবাসে সে, এটা জানাতে হবে। হ্যালো তোমা, শুনছো তুমি আমাদেরকে? এদিকে নবাব যুক্ত হয়ে গেছেন আমার সাথে। শ্রাবন্তিকা, অনেকদিন পর তোমার ভয়েস শুনলাম, ভালো লাগে। নিয়মিত শো কেন করো না? নিয়মিত শো করি না, মাঝখানে আমি একটু ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, দ্যাটস ইট। এন্ড এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সাথে প্লাবন, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড যারা যেখান থেকে রয়েছেন টিউন করে আছেন 94.4, তাদেরকে বলছি চলছে প্রাণ আপ লাভ স্টোরি। আজকে স্টোরিটা একটু ডিফারেন্ট, মানে আমার লাভ স্টোরিতে যে ধরনের স্টোরিগুলো আমি আপনাদেরকে নিয়মিত শোনাই তার থেকে আজকে একটু অন্যরকম বলে এটা স্পেশাল লাভ স্টোরি। এন্ড এই মুহূর্তে দিয়া আর নীরব, ওদের জীবনের ভালোবাসার গল্পটাই তো হচ্ছে। তো এতক্ষণ ধরে দিয়ার কাছ থেকে আমরা প্রায় অলমোস্ট 1 আওয়ারের মতো গল্পটা শুনেছি, খুব সুইট অ্যান্ড রোমান্টিক একটা স্টোরি। বাট এটা শেষ অংশটুকু আমরা নীরবের কাছ থেকে শুনবো। নীরব অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। নীরব, বিয়ে হলো কতদিন? জানুয়ারি 27 তারিখ এই বছর। জি। প্রেম করছেন কত বছর? 4 বছর প্লাস 4 বছর প্লাস করেছি। তো একদম যেখানে আমরা কয়েকটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছিল, সে প্রশ্নগুলো করার আগে ওখান থেকে আসবো, গল্পটাকে ওখানে শেষ করব। মোবাইল ফোনটা চাইলো আপনার কাছ থেকে, তখন কি মনে হলো যে কেন হঠাৎ করে মোবাইল ফোন চাচ্ছে? এরকম কিছু মনে হয়েছে? না, আমার কাছে এরকম কিছু মনে হয় নাই। ওকে। কারণ ও চাইছে, আমি ওকে দিয়ে দিয়েছি। বাট শুধু চেয়েছিলাম যে ফোনটা কিছুক্ষণের জন্য আমার কাছে দাও, আমি কিছু নাম্বার রেখে দিই। আচ্ছা, উনার ক্ষেত্রে উনি যেটা বলছিলেন যে একটা বছর দূরত্ব হওয়ার কারণে বিশ্বাস খানিকটা হলেও কমে যাচ্ছিল, বা হয়তো বা মনে হচ্ছিল যে কেন দূরে চলে যাচ্ছে, বা দূরে থেকে আসলে অন্য কোনো রিলেশনশিপে বা অন্য কোথাও ডাইভার্ট হচ্ছে কিনা। আপনার ক্ষেত্রে সামহাও এরকম কি কোনোদিন মনে হয়েছিল যে এরকম হচ্ছে কিনা? না, আসলে এরকম কখনো হয় নাই। আর তাছাড়া হচ্ছে মেয়েরা একটু এরকমই হয়। আচ্ছা, তুমি কয়টা মেয়ের সাথে কথা বলছো তার মানে? একটার সাথে না। একটার সাথে না, আমি কোত্থেকে? তুমি তো আছো, তুমি ছাড়া তো আর না। ওকে, গ্রেট। ঠিক আছে, আমরা নীরবের কাছ থেকে শুনবো। দিয়ার কাছে আবার যাই। তো এই মোবাইল ফোন নিয়ে নিল না, তারপর কি হলো? আমি ওই দিন নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। তো এরপরে একটু নরমাল থাকো। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ভাইয়া একটু বলেন, তারপর কি হলো? তো এরপরে হচ্ছে ও চলে গেলাম। তো এরপর বিকালে ওর ফোন, এর মধ্যে আমার ফোনটা দেখলাম, ফেসবুকে ঢুকলাম। তারপরে দেখলাম যে এই মানে ওর কিছু মেয়ে ফ্রেন্ড ছিল ইউনিভার্সিটির, কিছু বলতে 2টা। ওকে। আমি ওর সাথে মেসেজিং দেখেছি যে কেমন আছি, ভালো আছি, মানে এ নর্মাল, কিন্তু আমার না খুব গায়ে লেগেছিল, মানে একটু রাগ হয়েছে যে কেন এরকম। আচ্ছা, তা আমি ওকে ঠান্ডা মাথায় বলছি তুমি বেরো, আমি একটু বেরোবো, কাজ আছে, কথা বলবো। ফোনটা আসছে পরে এমন জোর একটা আছাড় দিচ্ছি, ফোন এক আছাড়ে কয়েক টুকরো হয়ে গেছে, মানে ওটা ওখানে ডেড। তো এরপরে ও বুঝেও নাই যে আমি কেন এরকম করলাম, বলতেছে এরকম কেন, এরকম রাতের মধ্যে এরকম করে আমার হাত এরকম করে ধরে রাখছে, মানে ও ভাবতেছিল যে আমি হয়তো ওর উপরও হামলা করবো এখনই। তো এরকম ছিলাম আমি, মানে এরকমই। তো এই জন্য ও ব্যাপারটা ভয় পাচ্ছিল। তো ও বলতেছে যে আমরা একটু দূরে যাই, এখানে এরকম করো না, কথা বলি, কি হয়েছে, কি প্রবলেম, আমার ফোনে তুমি কি হয়েছে, ফোনটা কেন করলে আমাকে বলো। তো পরে আমি বললাম যে তুমি ওই মেয়েটার সাথে কথা বলছো কেন, বলে ওইটা তোমার ফ্রেন্ড, তুমি চিনো? বলে হ্যাঁ আমি চিনি, তাতে কি হয়েছে, তুমি কথা বলছো কেন ওখানে যে? আমার সামনে কথা বলতে এটা অন্য হিসাব ছিল, ওখানে যে কেন ফোন মেসেজে কথা।
তো এটা নিয়ে আমি খুবই রাগ করছিলাম, মানে আমাদের এত দিনের রিলেশনের ভিতরে এই ব্যাপারটা নিয়ে মোটামুটি একটু বড় ধরনের ঝগড়া হয়। তো এরপরে ওর সাথে আমার প্রায়, আমি ওর সাথে কথা বলি, ওকে ব্লক করে রাখছিলাম ফোনে সব জায়গা থেকে। ও যে আসতো যে বা দেখা করতে চাইতো কখনই, এর মধ্যে তো বিজিও গেছিল, আগের মতো তো টাইমও পাচ্ছিল না যে যখন তখন আসবে যাবে এরকম। তারপর কি হলো? তো এরপরে হচ্ছে ওই পরে ও যাচ্ছিল, তো এরপরে আমি ওকে বললাম, তারপর ও যখন আসলো, এর মধ্যে একদিন আবার ও আসছিল মানে আমার কোয়ার্টারে, এসে আমাকে বলছে সরি, মানে এরকম জানলার সামনে এসে এরকম করে কানা ধরে এরকম করে দাঁড়া রয়েছে। তারপরে আমি বললাম যে এখান থেকে যাও, দিনের বেলা। তো ও ও ও কি করলো, মানে এরকম 3-4 বার উঠে বসে শুরু করে দিল। তা আমি বললাম যে এইটা কেমন? তা আমি না বাধ্য হয়ে তখন নিচে নামছি, নেমে ওকে বকে টকে এরকম পাঠাই দিছি ওখান থেকে। আমি আসতেছি, আমি এসে কথা বলবো। প্রায় 7-8 দিন কন্ট্যাক্ট করিনি ওর সাথে। তো এরপর দিন আমার আবার গ্রামের বাড়ি যাওয়ার কথা, তো আমি চলে গেলাম। ওকে ওই দিন ওখান থেকে তাড়াই দেওয়ার পরেই আমি চলে গেলাম গ্রামের বাড়িতে আব্বু আম্মুর সাথে। তো এরপরে তো ওর সাথে আমার যোগাযোগ তখন একদমই বন্ধ। তো ও তো চিনতো আমার যে গ্রামের বাড়ি, কিন্তু ও তখন যে কারণেই হোক বিজি ছিল, নতুন আসছে ঢাকায়, তখন পোস্টিং নিয়ে তো যেতে পারে নাই। তারপর প্রায় ওর সাথে কন্ট্যাক্ট তখন আমার প্রায় কতদিন, 20 থেকে 25 দিন অফ টানা। এই রিলেশনে এতদিনের মধ্যে এই ফার্স্ট টাইম এতদিন কথা হয় না। বা মানে আমি তখন খুব মানে এত রেগে গেছিলাম যে আমি ওকে চাচ্ছিলাম না যে ওর সাথে আমি থাকি, মানে আমি যাই হোক। তো এরপরে এরকম ডিটাচড কিছুদিন, তারপর আমি ঢাকা যখন ব্যাক করলাম এসে দেখি ও নাই, মানে ও নাই বলতে মানে ওকে আমি আর তখন মানে দেখতেছিলাম না, ও আমার সাথে যোগাযোগ করছিল না। ও দেখে তখন আমি শুনেছি ওর কাজিনের বাসা হচ্ছে আমার বাসার পাশেই। তো ওর কাছে শুনেছি যে গ্রামে গিয়েছিল তখন ছুটিতে। তো ও প্রায় ছিল তখন 15 দিনের মতো, মানে এইভাবে প্রায় 1.5 মাস তখন ওর সাথে আমার কমিউনিকেশন অফ। তো এরপরে আসার পরে কি হয়েছে, আমি এরকম, তো আমি তখন ভাবলাম হয়তো তাহলে ও হয়তো চেঞ্জ, মানে একদমই কেমন যোগাযোগ করলো না। যে ছেলেটা মানে আমি ইগনোর করলো, ও সবসময় আসতো আগে ইচ্ছা করে অনেক বেশি, ওকে অনেক বেশি জ্বালাইতাম, অনেক বেশি ইগনোর করতাম, অনেক কিছু বলতাম। হ্যাঁ, আমি ভাবতেছিলাম যে দূর এটা তো নর্মাল, ও আবার আসবে। কিন্তু আমি দেখলাম 1.5 মাস হয়ে গেল, এটা তো সম্ভবই না। এটা কি হবে যে 1.5 দিন 1.5 ঘন্টাও হয় না, সেখানে 1.5 মাস কি হবে? তা আমি ওইটা আশা ছেড়ে দিয়েছিলাম, একটু ডিপ্রেশনও ছিলাম যে এটা কি হইলো বা কেন। তো ভাবলাম তখন মনের ভিতর ওই যে ফোনের নিলাম, যে তখন মানে মনে হচ্ছিল কি যে তার মানে ও কি ওখানে গিয়ে অন্য কোনো কিছুতে ইনভলভ কিনা এরকম। তো মাথার ভিতরে এটা ঘুরপাক খাচ্ছিল। তো আমি তখন তারপর ওকে একদিন ও আসছে, এর মধ্যে আবার চলে আসছে ব্যাক করে ঢাকায়। আসার পরে দেখি কি একদিন আমার এক ফ্রেন্ডের নাম্বারে, মানে ফোন না, ফ্রেন্ডকে আমার বাসায় পাঠাইতে, মানে আসবে তো জানছিল। তো এরপর আসবে বাসায়, তো ও আসছে, আসার বলতেছে কি যে নীরব ভাই তোর সাথে কথা বলবো। আমি বললাম যে কিভাবে? তো যে আমার নাম্বারে ফোন দিছে, তুই তো ব্লক করছিস। এর মধ্যে আমি আবার ব্লকটা কিছু খুলি নাই। তো ওর ফোনে কথা বললাম যে হ্যালো, বলতেছে যে আমি সরি। পরে আমি বললাম যে সরি বলে কোনো লাভ নাই, তুমি 1.5 মাস করতে পারছো, তার মানে তুমি সারা জীবনও পারবা, তাইলে এত কিছু তো কোনো দরকার, হাসবা না, চুপ। তো ও বলতেছে কি যে তুমি একটু আমার সাথে সরাসরি কথা বলো, তাহলে তুমি বুঝবা যে আসলে কি হয়েছে বা কি সিচুয়েশন ছিল এরকম। তো পরে আমি বললাম যে আমি আমি উল্টো ভাব নিচ্ছিলাম তখন, আমি যে এতদিন চাচ্ছিলাম যে আমার সাথে দেখা করুক, তখন আমি মানে একটু নিচ্ছিলাম যে একটু বাজাই, মানে একটু রিকোয়েস্ট করুক আমাকে, ব্যাপারটা এরকম একটু বাজাই। তো বাই দা ওয়ে আমি দুষ্ট ছিলাম, এটাও জানতো, এই জন্য ও কখনো ধৈর্য হারা হইতো না। তো পরে ও আসছে, আসার পরে আমি ওর সাথে বেরোলাম, কথা বললাম। তারপর আমাকে বুঝাইলো যে আসলে ঘটনা হয়েছে, আমি তো নতুন জব থেকে ট্রান্সফার করে এখানে আসলাম। তো ওরা আর কি চাচ্ছিল যে আমার সাথে একটু কথা বলি, মানে আমার সাথে কথা বলবে, একটু যোগাযোগ করবে এরকম। তো এরপর আমি বললাম যে তাহলে ওখানে মানে ওর মধ্যে ভাই আবার যে ইমোজি ছিল কিছু, যে লাভ রিয়েক্টের, আমি বললাম তো এর মধ্যে লাভ রিয়েক্টার ছিল, বলে কি এটা তো নর্মাল, তুমিও তো তোমার এমনি এটা তো এমনি দিতেই পারে ফ্রেন্ড। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো পরে ফাইনালি ওই মেয়েকে আমি কি করছি, এর মধ্যে যে ফোন নিলাম না, এর মধ্যে আমি ওর সবগুলো নাম্বার কপি করে রাখছিলাম আমার নিজের ফোনে।
ওর ফোন থেকে। আচ্ছা, তো এর মধ্যে আমি না ওই মেয়ের নাম্বারে ফোনও দিছিলাম, মানে ওর সামনে, যে আমি ওর সাথে কথা বলবো। পরে ওকে বললাম যে কে তুমি, কেন হ্যান তেন। ও বলে ও আচ্ছা ভাবি আসসালামু আলাইকুম। আমি বলি ভাবি এটা কি, মানে তো আমি তখন কনফার্ম হই যে না আসলে হয়তো ঘটনাটা আমি একটু ভুল। তো তার মানে মাঝখানে 1.5 মাস প্লাস মানে আমার টাইমটা ওয়েস্ট হয়েছে। ওকে। তো পরে না তারপরও মানে কেমন ভিতরে একটু ইয়ে রাখছিল ওর উপরে যে 1.5 মাস তুই কেন আমার সাথে যোগাযোগ করলি না, এতদিনে কেন আসছিস। তো তারপরও বলতে তারপরে হচ্ছে তারপর তখন আবার আমরা মুভ অন করলাম যে মানে ও তো ছিল, ও তো কিছুই হয়নি, ও তো ওর জায়গা থেকে স্ট্রং এ ছিল। তো পরে আমি আবার ওই দিন থেকে ওর ফোন ব্লক খুলে দিছি, ওর সাথে কথাবার্তা বলি মোটামুটি টুকটাক, কিন্তু ওকে খোঁচা মারতাম, প্রচুর খোঁটা দিতাম যে মানে তুমি এরকম। তো এরপরে এগুলো মোটামুটি ঝগড়া টগড়া কমপ্লিট হওয়ার পরে ও আমাকে একদিন বলল যে তাহলে আমরা এখন তো আমি মোটামুটি সেটেলড, যেহেতু আমার তো এখন কোনো ইয়ে নেই, তোমার বাবাকে বললে হয়তো বা ইয়ে হতে পারে। তারপরে ও ফাইনালি আমি আম্মুকে একটু বলেছিলাম ওর ব্যাপারে আগেই। তারপর ফাইনালি ওর বাবাকে দিয়ে আমার বাবাকে ফোন দিয়েছে যে ভাই আমি একটু আপনার মেয়ের ব্যাপারে কথা বলবো, এরকম এরকম আমি এরকম। তো পরে এরকম আব্বু ফার্স্টের দিকে ইগনোর করতো অনেক বেশি। ওর বাবা একটা সময় আমাকে বললো যে মা তোমার বাবা তো একদম মানে ফোন পিক করলে কিছু বলা যায়, সে পিক করতো না, কেটে দিত, কিংবা ফোন ধরে বলতো কেন ফোন দিচ্ছেন রাখেন, এই টাইপের কথাবার্তা। তো একটা মুরগি মানুষ এটা বললে একটু কেমন খারাপ দেখায়। তো আব্বু মানে একদম ইচ্ছা ছিল না, সে একদমই নারাজ। ওই যে প্রথমে বলছিলাম যে একটু আমার উপরে রাগ ছিল। তো এরপরে তারপর আব্বুকে বললাম যে আব্বু একটু দেখেন, মানে এই এতটাও ইয়ে না, খারাপ না, হয়তো কথা বললে ভালো লাগবে বা হতেও পারে। তারপরে আব্বু বললো যে আমি তো কথাই বলবো না, ওখানে দেওয়া তো দূরে থাক হ্যান তেন। এর মধ্যে ভাই আমি একটু বলি, আমার তখন 3rd ইয়ারে উঠে গিয়েছিলাম। তো এরপরে হচ্ছে ওই কথা, তারপর 2 মাস 2.5 মাস যাওয়ার পরে ওর বাবা তো কন্টিনিউ ফোন দিচ্ছিল। ও আবার অনেক বাবার সাথে ফ্রেন্ডলি, ওর বাবার সাথে ফ্যামিলির সাথে সবার সাথে। তো ও বাবাকে ফোন দেওয়া ছিলই, ও বাবাও দিচ্ছিল। আমার মানে উনি রাগারাগি করেননি। তো তারপর ফোন কথা বলছে যে তো এখন কি করবে। তো পরে আব্বু বলছে যে তাহলে আমরা সরাসরি কথা বলি, বসে কথা বলি, দেন তারপর যাক, তারপর কি করা যায় শুনি। তো এরপরে ওই আব্বু ওর বাবার সাথে কথা বললো, বসলো, কথা বললো। তারপর একদিন বললো যে আপনাদের গ্রামের বাড়ি তো দূরে, মানে ওর গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর, আমাদের জামালপুর। তো আব্বু একটু নারাজ যে এটা দিবে না কখনোই, যেহেতু আমি একটু ফ্যামিলি সম্পর্কে বলি। আমার ছোট বোনটা শারীরিকভাবে প্রবলেম আছে, আর ছোট ভাইটা হচ্ছে 5 বছর ছোট। তো আব্বু বলছে যে ও তো এখন বলতে গেলে ও আমার একাই, আর ওরা তো একদম ছোট, আরেকজন তো থেকেও মানে সমস্যা। তো এটা আমি হয় না। পর তো ওর বাবা আর কি আব্বুকে বুঝাচ্ছিল যে না, যেহেতু আমার ছেলে ঢাকায় সেটেল, সবাই আমার ফ্যামিলির সবাই মোটামুটি ঢাকায় সেটেল, তো এখানে তো ওর তো গ্রামে থাকার বা রাখার প্রশ্নই আসে না, আপনি এটা কেন ভাবতেছেন। মানে না, এটা তারপর ওই পারিবারিক একটা যে ঠিকানা সেটা তো ওখানেই ধরা হবে। তো এই জন্য আব্বু একটু নারাজ ছিল যে না না না। তারপর ফাইনালি আম্মু আব্বুকে এভাবে ম্যানেজ করেছে, ওর মা ওর বাবা ম্যানেজ করেছে আব্বুকে, অনেক রিকোয়েস্ট করে এক প্রকার বলে মোটামুটি হয়েছে। তো ফাইনালি তো এর মধ্যে আব্বু আবার ওকে একা ডাকে আমার বাসায়, মানে আমাদের বাসায়। তো ঠিক আছে, আমার মনে হয় যে এরপরের অংশটুকু আমি একটু নীরবের কাছ থেকে শুনি, যেহেতু ইন্টারভিউটা তো শ্বশুরের কাছে নীরবকেই দিতে হয়েছে। শুনি নীরব, সেদিনের অভিজ্ঞতার কথা। গেলেন, ডেকেছে ওর বাবা আপনাকে, কি হলো, কেমন লাগছিল? নার্ভাস লাগছিল একটু? আসলে আমি খুব নার্ভাস ছিলাম যে আমাকে কেন ডাকলো বা কি। এবার গেলেন, তারপরে কি হলো? তারপর জিজ্ঞেস করলো, আমি বলি না না না, আমরা নীরবের কাছ থেকে শুনবো। হ্যাঁ, কি হলো তারপরে? জিজ্ঞেস করলো যে আমার জবের কথা, কতদিন বা কি, ওভারঅল সব ডিটেলস গুলো জিজ্ঞেস করলো। নার্ভাস লাগছিল তখন? একটু না, বাট ভালোই নার্ভাস ছিলাম আর কি। ওকে। অনেক বেশি কাঁপতেছিল ভাইয়া, মানে হচ্ছে কি, মানে আমি বলি আমি তো মানে এই পাশে ওর বরাবর সামনে ছিলাম, আর ও আব্বুর এই পাশে ডান পাশে এরকম। তো ও এরকম এরকম হাত পা কেমন কাঁপতেছিল। তো ওকে আমি দেখে হেসে দিছিলাম। তো ও আমাকে দেখে এরকম এরকম নিচের দিকে তাকায় রয়েছে যে মানে লজ্জাও পাচ্ছিল, ভয় পাচ্ছিল আব্বু কিনা কি বলে এই জন্য।
তো আমি ওর সামনে উঠে চলে গেছি। তারপর ফাইনালি ওর সাথে যখন কথা শেষ হয়ে গেল, আব্বুরও চলে গেল। তারপর আসার পর আমি তো অনেক ভয় ছিলাম যে আব্বু হয়তো বলবে যে না এটা কেন বাদ, এটা বাদ, এরকম। পরে দেখলাম না, একদম কুল, মানে কোনো রিয়েকশন নাই, চুপচাপ। তো আম্মু বলতেছে মৌনতা সম্মতির লক্ষণ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তারপরে মোটামুটি ফ্যামিলিগত ভাবে বিয়েটা হলো না? হ্যাঁ, তারপর মোটামুটি অ্যারেঞ্জ বলা যায়। তারপর মোটামুটি সবকিছু ঠিকঠাক, তারপর সবকিছু হলো। বিয়ের মোটামুটি ছোটখাটো প্রোগ্রাম করে বিয়েটা হয়ে গেল। তারপর তার মানে হচ্ছে নীরবের সেই যুদ্ধ, সেই যে মেয়েটাকে দেখা, সেই থেকে প্রেমের জন্য 1 বছর ধরে তার সাথে বন্ধুত্ব করা, বন্ধুত্ব থেকে সেটাকে প্রেমে ডাইভার্ট করা, দেন ফাইনালি বাসায় ম্যানেজ করা, এরপর বিয়ে করা, মানে একটা প্রেমের রিলেশনশিপের আমরা শেষটাকে ধরে নেই যে বিয়ে হচ্ছে তার পরিণতি। তো সেটা সাকসেসফুলি হলো, হ্যাঁ হয়ে গেল তারপর আলহামদুলিল্লাহ আর কি। ওকে, না আমরা তারপরে পুরোটা এখন আমরা একটু নীরবের কাছ থেকে শুনবো, কারণ আমার ওর কাছ থেকে অনেক কিছু জানার আছে। একদম শুরুতে আসি, হ্যাঁ, কারণ যেটা দিয়া ছিল যখন কলেজে পড়তো, ওই বয়সের যারা ইউনিভার্সিটিতে যে ছেলেগুলো পড়তো, এখনো তো ঠিক এরকম অনেক কিশোরী আছে যে কলেজে পড়ে, আবার অনেক স্টুডেন্ট আছে যারা আপনার আমার মতো একসময় ইউনিভার্সিটিতে পড়তো। তো ওই যে জায়গাটা থেকে যদি চিন্তা করা যায় যে ওকে আপনি চিনতেন না, জানতেন না, একটা জায়গায় দেখেছেন, এই যে প্রথম দেখা ভালো লাগা ব্যাপারটা কি এরকম ছিল, নাকি আগে ওর সাথে মিশবো, ওকে জানবো, তারপরে ভালোবাসবো, কোনটা ছিল মাথার ভিতরে, কি কাজ করছিল? কি মানে আগে দেখা বা এরকম কিছু না, বাট আমার কাজিনের বাসার পাশে ওদের বাসা ছিল। আচ্ছা, তো ওইখানে যাইতাম, ওইখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ও আমার সম্পর্কে টুকটাক জানতো। আর তখন হচ্ছে ওর সাথে ফার্স্ট পরিচয় হচ্ছে সিগারেটের ব্যাপার নিয়ে। আচ্ছা, দেন ওর বাসার সামনে একটা দোকান ছিল, টং দোকান, ওখানে আমি আড্ডা মারতাম। আড্ডা মারতে গিয়ে তখন হচ্ছে ওরে মাঝে মাঝে দেখি, দেখার পর ভালো লাগে। আমার কাজিনকে জিজ্ঞাসা করি, যে আমার কাজিন হচ্ছে সিফান, ওরে জিজ্ঞাসা, তারপর দেন ওরা আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া মেয়েটাকে চিনো কিনা। আচ্ছা, বলে যে চিনি তো, আমাদের বড় আপু। ওকে, তো কেমন বড় আপু? হ্যাঁ হ্যালো বড় আপু, রাস্তা দেখা হলে হ্যাঁ হ্যালো, বাট আপু আমাদের সেনো করে আর কি। আচ্ছা, তো তখন ওর থেকে প্লাস আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল এলাকার, ওদের এলাকার, বা ওর কিছু ফ্রেন্ড আছে যেগুলো আমাদের ছোট ভাই বা ওর ছোট ভাই যেগুলো, তো ওদের সাথে রাস্তাঘাটে দেখা হয়, কথা হয়, বাট আগে থেকে তো পরিচিত ছিলাম যখন এলাকায় আড্ডা মারতাম। আচ্ছা, দেন একসময় তো থাকতো হচ্ছে ওখানে, কিন্তু ম্যাক্সিমাম সারাদিনটা এখানে স্পেন্ড করতো। দেখা যেত ফ্রেন্ডরা ম্যাক্সিমাম এই খিলগাতেই, তো এই জন্য আসতো প্রায়। আবার ওই আস্তে আস্তে এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে ও তখন আর ওখানে থাকতে পছন্দই করতো না, এখানেই থাকতো। এটা কি জন্য, মানে ওকে দেখার জন্য? আসলে তা তো পরে, এর আগে সবসময় একটা ব্যাস থাকে না যে সবার সাথে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। তারপর হচ্ছে ওনাকে দেখার পর মনে হলো যে আর একটু সময় ওখানে বেশি থাকি, আরো বেশি দেখা যাবে না। ঠিক আছে, তো এরপরের যে স্টেপটা হলো যে কিছু রকমের অ্যাডভেঞ্চারের গল্প শুনছি আমরা, মাঝরাতে চলে আসা, তাই না, কুকুরের দৌড়ানি, এই ব্যাপারগুলো কি এখন এসে কি মনে হয় আফটার 4 years যে ও এখনো করে? না, আমরা এটা শুনি, নীরবের কাছ থেকে শুনি, মানে এই যে ব্যাপারগুলো ওই এইজে যেটা হয় আফটার 4 years, এবার মানে এখন অনেক বেশি ম্যাচিওর। আসলে ভালোবাসাটা মানে এইজটা ব্যাপার না, কাউকে ভালোবাসলে তার হ্যাপির জন্য কিছু পাগলামি করাই যায়। ওকে, তার মানে পাগলামিটা হচ্ছে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, আমি মনে করি। ও গ্রেট। সো দেন সারপ্রাইজের কথা আসছিল, যে হুটহাট করে চলে আসা, এই যে এই ব্যাপারগুলো ওকে ইমপ্রেস করার জন্য, না এগুলো ভেতর থেকে আসতো? শুধু দুইটাই আর কি। দুইটাই ছিল। দ্যাটস ট্রু, অ্যাকচুয়ালি এটা ভালো ছিল, সত্যি কথা ছিল, সত্যি কথা ছিল। তার মানে হচ্ছে আমি একজনকে তো ইমপ্রেস না করলে আমি পাবো না তাকে। ওকে, তো একটা বছর মাঝে মধ্যে ধৈর্য হারা হয়ে যেতেন না? ওই একটা বছর এই একটা মেয়ে আমাকে, সেটা ওর ভাষায় হচ্ছে বাজিয়ে দেখা, আর একটু বাজাইতে থাকি, এই যে বাজিয়ে রাখা ব্যাপারটা কখনো একটু নিজের উপরে কন্ট্রোললেস হয়ে যেত, দূর আর পারতেছি না, আর কতদিন ঘুরবো? ফার্স্ট যখন ওর সাথে আমি প্রথম দিন কথা বলি, যখন অলস ওরে দেখি, দেখার পর ডিটেল জানি, সবার থেকে শুনি, তারপরে ওর এক সময় হঠাৎ করে আসা যাচ্ছিল, আমি ওরে বলতেছিলাম যে বলেছি এগুলো, আচ্ছা আচ্ছা শুনি আমরা, হ্যাঁ, তা বলতেছিলাম যে এক্সকিউজ মি, আপনি একটু কথা বলতে পারি আপনার সাথে। তারপরে ও ভাবছিল যে মনে হয় আমি ওর ফেসবুক ফ্রেন্ড। ওকে,
তা ও প্রথমত মানে চলে যাচ্ছিল, দেন বললাম যে আপনি প্লিজ একটু কথা বলবো আপনার সাথে। ওকে। পরে বললাম যে হ্যাঁ আপনি, আপনি কি দিয়া আপনি? পরে বললো যে হ্যাঁ দিয়া। পরে বললাম যে আপনার বাসা এখানে। দেন সব detail আমি বলেছি এগুলো। Okay, চেঞ্জ okay. করো। সবকিছু ডিটেলস বলার পরে পরে ও হঠাৎ অবাক হয়ে গেল যে কিভাবে কি। ওকে ওকে। তো তারপরে চলে গেল, ওর কোচিং ছিল, দেন চলে যাওয়ার পরে আর ওই দিন কোনো কথা নাই। না আমার মেইন প্রশ্নটা হচ্ছে নীরব, যে ওই যে একটা বছর ও বললো যে আমার একটু সময় লাগবে বা এটা তো কোনোদিন সম্ভবই না, এই বলে প্রায় 1 বছর সময় গেছে, এর মধ্যে একটা দিন লাস্টে এসে না করেছে যে সম্ভব না, পরবর্তীতে সেদিন রাত্রেবেলায় আবার আপনাকে বলেছে যে না আমিও ভালোবাসি। এই যে মাঝখানে যে একটা বছর ওর সাথে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব চলেছে, কখনো মনে হয় না যে ধুর এটা তো আসলে বন্ধুত্ব হতেই পারে না, কারণ আমি তো ওকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি? না আমি অলওয়েজ আশায় ছিলাম যে আসলে কাউকে যদি ভালোবাসার মতো ভালোবাসি, আর কাউকে যদি মন থেকে চাই অবশ্যই পাবো। ওকে। আর আমি অলওয়েজ চেষ্টা করে গেছি যে মানে একদিন ওরে পাবো আর কি। ও তো কনফার্ম, মানে ওর এত কনফিডেন্স লেভেল অনেক ওভার লেভেলের, ও শিওরই ছিল যে হয়তো এটা হবে। কেন আমি চেষ্টা করে গেছি যে আজ ধক কাল ওকে ইমপ্রেস করবো আর কি। ও গ্রেট, ঠিক আছে। এবার আমরা আসবো হচ্ছে বিয়ের পরের অবস্থাতে। ভাই আমি বলি না মোটেও না, আমি বললে ভালো হবে। না আমাদের নীরবের কাছ থেকে অনেক কিছু জানার ও আছে। ভুলে যায়, ও কিছু আমার ভুলবে না। থেকেও ভুলে আহা, যায়। কোন হাজবেন্ড মানে বিয়ের আগের ঘটনা ভুলে যেতে পারে, বিয়ের পরের ঘটনাগুলো ভুলে না। So, না, অনেকে ভুলে যায়, কারণ বড় যে অত্যাচার করে না, আমার বউ অবশ্যই করে না, এদিকে লাকি। তো আমরা যেখানে আসবো সেটা হচ্ছে যে ডমিনেট করা, রিলেশনশিপে ডমিনেট করা, প্রভাব খাটানো, যে আমি এটা বলেছি আমি এটাই করব, কিংবা আমি যেভাবে বলছি এইভাবেই করতে হবে। এই ব্যাপারটা আপনার ওয়াইফের ক্ষেত্রে আছে কিনা? আসলে কি ওর অলওয়েজ আছে, ও খুব জিদি একটা মেয়ে। ওকে। ও যখন যেটা বলে সেটা করে, ও যদি বলে এটা করবে করবে। আচ্ছা। দেন আমি সবসময় আমি জানি আগে থেকে দেখে অভ্যস্ত, তো আমি অলওয়েজ সবসময় চিন্তা করি যে ও যেটা যে দোষের করুক, কারণ যদি ওরে বাধা দেয় তাহলে একটা সিন ক্রিয়েট হবে। হ্যাঁ সিনগেট হবে। আচ্ছা। আর একটা সিনগেট থেকেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আচ্ছা। আর নষ্ট থেকেই হয়তো বা দেখা গেছে এক সময় দূরত্ব সৃষ্টি, দেন তারপর একটা ডিভোর্স বা ব্রেকআপ যাই হোক না কেন, কারণ আমি চাই না যেরকম কিছু হোক। তার মানে কি যে একটা রিলেশনশিপে নীরব কি মনে হয় যে লাইক একজন যদি ডমিনেট করে আরেকজনকে, তাহলে সেখানে স্যাক্রিফাইস করতে হয়? অবশ্যই স্যাক্রিফাইস করা উচিত। আচ্ছা। দোনো যদি আপনি সেটা করছেন তার মানে? হ্যাঁ, প্রতিনিয়ত করতে হচ্ছে? প্রতিনিয়ত না, বাট ও তো এরকম না, বাট মাঝে মাঝে করতে হয় আর কি। মাঝে মধ্যে করতে হয়। আচ্ছা, এবার দিয়ার কাছে আসি। তো দিয়া, এই যে ডমিনেট করাটা, এটাকে আপনি জেনে শুনে করেন যে এটা করলে ও মেনে নিবে? আমি জানি না, এটা আপনার অভ্যাসগত কি? না না না, এটা তো ফার্স্টলি অভ্যাস, আর সেকেন্ড হচ্ছে আমার ওকে জ্বালাইতে খুব ভালো লাগে। আমি যে অনিয়ার ওকে বলছি। আচ্ছা, মানে জ্বালাতে ভালো লাগে, মানে ও যে এতে করে যে ও কষ্ট পাচ্ছে ব্যাপারটা আপনি এনজয় করেন? ওকে কষ্ট দিচ্ছি না তো, কেন ও যেটা মানে কষ্ট যেটা সেটা কখনোই করি না। যেমন আমি বলি, সাপোজ আমার দেখা যায় ঘুমায় গেছে, আমার তখন আমার ঘুম পায় নাই, আমার মন চাইছে আমি এখন বাইরে যাবো, ওকে ঘুম থেকে এরকম পানি মেরে বা কাতুকুতু দিয়ে উঠাই যে চলো বাইরে যাবো। ও তখন বাধ্য হয়ে যায়। যায় কেন? যাওয়ার পর যদি ও না যায়, দেখা যায় কি ওর নিজেরই ঘুম আসবে না তখন আর, তো ও বাধ্য হয়ে তখন যায়। যাওয়ার পরে তখন ঘুরে টুরে বাসা আসে, বলে কিরকম খুশি? আমি বলি হ্যাঁ খুশি। তো আমার এই টাইপের জানো, যেমন তারপর রাতে হঠাৎ কিছু খেতে ইচ্ছা করছে, বাই দ্য ওয়ে ভাই আমি একটু বলি, আমি বাসায় মানে এখন আমরা আলাদা থাকি, আমার শ্বশুর শাশুড়ি আর কি বিজনেস করে আমার শ্বশুর, তো যার জন্য দূরে থাকেন, তো এখানে আমাদের সাথে থাকেন না, তো আমরা আলাদা একা থাকি। তো ও দেখা যায় প্রায় রাতে কিছু খেতে ইচ্ছা করলে, হ্যাঁ বলেছি আমি, তো এরপর হচ্ছে দেখা যায় কিছু খেতে ইচ্ছা করছে, আমি বলছি আমি এটা খাবো। ও মোটামুটি রান্না সব পারে, কম আর বেশি। তো এটা এই রান্নার ব্যাপারটা কি হলো, মানে কেন, মানে ও সবই পারে কম বেশি, মানে এটা কি পারতে হচ্ছে? না না না, ও আগে থেকে, ও যে যখন 1 বছর বাইরে ছিল এর মধ্যে শিখে ফেলেছিল ওখানে। আমি ভাবলাম যে ট্রু লাভের ক্ষেত্রে আবার রান্না বান্না নির্ঘাত করতে হবে, এরকম কোন ল নাই তো? না 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 না, এরকম না। তবে ওকে আমি ফার্স্টের দিকে একবার কথায় কথা বলেছিলাম যে আমি তো রান্না টান্না পারি, তোমাকে করে খাওয়াবা, তো ও তখন বলেছিল যে এরকম এরকম, মানে মাথাটা এরকম। হ্যাঁ, তো এরপরে না প্রায় ওকে আমি খোটা দিই যে তুমি তো বলছিলে রান্না করে খাওয়াবো, এখন কি? ও তখন বলে যে আমি তো করি। ও বাইরে আমার বাসায় আমি এখন রান্না বান্না করি না, বাসায় কাজের লোক রেখে দিচ্ছে, আমার শ্বশুর নিজে এসে উনি করেন। তো আর ও মাঝে মাঝে না আসলে ও হেল্প করে বা একসাথে করি এরকম টুকটাক। তো এরপর ও হচ্ছে, আপনি পারেন সেটা বলেন তো? পারে আর কি, ডিম বাজতে পারে। এই ব্যাপারটা কেমন লাগে নীরব? মানে আমরা ছেলেরা, আমি আজকে শ্যামা রান্না করছিলাম সকালবেলা।
আচ্ছা নীরব, তো যেটা হয় আমরা ছেলেরা মোটামুটি আমাদের একটা জায়গায় চিন্তা ভাবনা কমন থাকে, সেটা হচ্ছে বিয়ের আগে সবাই চিন্তা করে যে ছোটবেলা থেকে বড় হয়েছি মায়ের হাতের রান্না খেয়ে, বিয়ের পরে তো বউ আছে, বউ রান্না করবে। তো এই যে ডিম, বউ শুধু ডিম ভাজতে পারে, এই ব্যাপারটা কি ভালোবাসার জায়গা থেকে স্যাক্রিফাইস করা, না এটা ঠিক আছে ওকে ও ডিম ভাজতে পারলেই চলবে, কোনটা? না আসলে না, ও আমাকে দিয়ে এটা করে না, অনেস্টলি আমার কথা হচ্ছে যে ও একটা মেয়ে, আমার ওয়াইফ, হ্যাঁ বাট ও ওয়াইফ হইলে যে ও রান্না বাড়া করতে হবে বা রান্না বাড়া খাইতে হবে, ঘর মুছতে হবে, ঘর ঝাড়তে হবে, এটা কোনো ব্যাপার না। ওকে, কারণ যে আমাদের দুজনের ভালোবাসাটা সবচেয়ে মূল বিষয় আর কি। আচ্ছা, যে আমরা কে কাকে কতটুকু ভালোবাসি, কে কাকে কতটুকু ওটা বুঝি। ভালোভাবে যাচ্ছে কিনা এটা Okay. হচ্ছে বড় ব্যাপার, ও এটা সবসময় বিশ্বাস করে। আর আর হচ্ছে দেখা গেছে যে মাঝে মাঝে বুয়া না আসলে আমরা বের হই, আমরা রাতের বেলা 2টা-3টার দিকে পুরান ঢাকা চলে যাই। খেতে আসি, খেয়ে চলে আসি এরকম। ওকে। তো এরপর হচ্ছে মানে আজকের এপিসোড থেকে যারা আমাদেরকে শুনছেন তারা অনেকগুলো উপাদান পাবেন, যে উপাদানগুলো আপনাদের জীবনে যদি নিতে পারেন তাহলে লাইফটা অনেক ইজি হয়ে যাবে। বিকজ আমার কাছে মনে হচ্ছে নীরব আর দিয়া ওরা ওদের লাইফটাকে অনেক ইজি করে নিয়েছে। বিকজ হ্যাঁ, ওদের কথাবার্তার মধ্যে একটা বিষয় আমি বারবার ওদেরকে যে জায়গাটায় আসলে ঘুরাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো যেগুলো আসলে আমাদের লাইফটাকে অনেক বেশি ক্রিটিক্যাল করে ফেলে, যে লাইক আমার ওয়াইফ রান্না করতে পারছে না, সো একটা হাজবেন্ড সে চায় যে দিন শেষে যখন বাড়ি ফিরবে তার ওয়াইফ রান্না করবে এবং সেইটা দিয়েই সে ভোজন করবে, অন্য কারো হাতের রান্না তার ভালো লাগে না। এই ব্যাপারগুলোকে আমরা ভেবে অনেক সময় আমাদের লাইফটাকে অনেক কমপ্লিকেটেড করে ফেলি। বাট নীরব কিন্তু একটু আগে খুব সুন্দর করে বললো যে না, তার কাছে মনে হয় যে এটা কেন হতে হবে, মানে সে যদি তার পার্টনারটার সাথে হ্যাপি থাকে, দ্যাটস দ্য ফ্যাক্ট। সো হ্যাপিনেস নানাভাবে হতে পারে, সেটা রাত 3টার সময় পুরান ঢাকাতে গিয়েও হতে পারে, দিস ইজ দ্য ফ্যাক্ট। সো মানে ভালোবাসার নানা রকমের প্রকারভেদ আছে, ম্যান টু ম্যান এটা ভেরি করে, সেই জায়গাটায় আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি আমি ওদেরকে প্রশ্ন করে। তো দিয়া, একটা মানুষের তো শতভাগ কখনো ভালো হতে পারে না, তাহলে তো সে ফেরেশতা হয়ে যাবে, তো সেটা তো অবশ্যই রাইট, এটা আমরা বলে থাকি। তো আমরা যদি একটু বলি খারাপ যে দিকগুলো। নীরবকে যদি আমরা এক ভাবে বলি যে বিয়ের আগে মনে হয়েছিল এই, বিয়ের পরে গিয়ে মনে হলো এই জায়গাটা কখন ধাক্কা খেয়েছেন? একটু যেমন হচ্ছে বিয়ের আগে মানে ওর সাথে আমার ঝগড়া খুবই কম লাগতো, কিন্তু বিয়ের পরে দেখা যায় এক ছাদের নিচে তো টুকিটাকি নিয়ে লেগে যায়। তো লেগে যায় বলতে কি, এটা বললে ভুল হবে, তো ও খুবই রাগী শুধুমাত্র আমার সাথে ছাড়া। তো ভুলবশত আমার সাথে যখন রেগে যায় ও কি করে, বেডরুম ছেড়ে দিয়ে ড্রয়িং রুম দিয়ে এরকম করে ঘুরে এসে সামনে এসে বলে কি, ঝগড়া তো ভুলে যাও, থাক কিছু হবে না, বাদ দাও, এরকম। তো এই ব্যাপারগুলো একটু চেঞ্জ, তখন তো আর এটা হতো না, তখন যেহেতু দেখা যেত যে আমরা পাশাপাশি হাঁটছি, কথা বলছি, খাচ্ছি, ওই ব্যাপারটা আর হতো না। তো এখন চেঞ্জ বলতে এটুকুই যে চেঞ্জ না, মানে আমার কাছে এটা ভালো লাগে যে এটা হওয়া উচিত, কারণ শুধু ভালো হইলে তো আর একদমই কেমন খিচুড়ি মনে হয়, একটু ঝাল থাকা উচিত। মানে একটু ঝাল টাল থাকতে হবে না, ঝগড়াঝাটি না হলে বুঝবো কিভাবে কতটা ভালোবাসা। গ্রেট। আচ্ছা ঠিক আছে, তো নীরবের কাছে যদি সেম প্রশ্নটা করি যে লাইক বিয়ের পরে এসে মনে হয় যে আর একটু ভাবলে ভালোই, তো বিয়েটা একটু তাড়াহুড়া করে, আমার নামে বদনাম বলবো না, না না না, এটা তো ওর ব্যক্তি স্বাধীনতা আছে। সো যে জায়গাটা মানে কোনোভাবে কি সামহাও কখনো মনে হয়েছে যে আমি তো এভাবে ভেবেছিলাম কিন্তু এরকম না, মানে এখন বিয়ে হয়ে গেছে, প্রেম করছি, ফ্যামিলিকে ম্যানেজ করছি, এত কিছু করার পরে এখন তো আসলে ব্রেকআপের কথা চিন্তা করা যায় না, এটা হচ্ছে এক টাইপ। আর একটা হচ্ছে যে না, আমি ব্যাপারটাকে মেনে নিয়েছি, আমাকে মানতে হচ্ছে, কোনটা? না আমি তো জেনে শুনেই বিয়ে করছি। আচ্ছা, তার মানে আপনি জেনে শুনে কি করেছেন? জেনে শুনে পানি পান করেছেন না বিষ পান করেছেন? না আমি অবশ্যই পানি পান করছি। শরবত? কিসের পানি বলো? শরবত? আচ্ছা শরবত। সুইট, ঠিক আছে। তো তার মানে হচ্ছে আপনার কাছে কোনো পরিবর্তন মনে হয় না? আমি তো সবসময় জানতাম যে বিয়ের আগে কিরকম মেয়ে, জানতাম তো একটু চঞ্চল, একটু দুষ্ট, বা একটু মানে হট মেজাজ, দেন না ওভারঅল সবকিছু মিলে আবার মানে লোক হিসাবে খুবই ভালো মানুষ। গ্রেট। এই যে শুনতেছো যে আমার নন, ওরে কালকে পাইলে ধরবা, বুঝছো? মানে তার মানে হচ্ছে মানুষটা ভালো, এটা হচ্ছে আপনার কাছে ভালো লাগছে, রাইট? জি ঠিক আছে। তো আজকে একদম শেষ, আমরা আর বোধহয় মিনিট 3 মতো আড্ডা দিতে পারবো। দিয়ার কাছে প্রথমে যাব। দিয়া, আপনি যেই বয়সে প্রেমটা করেছেন এবং ওই বয়সে প্রেম করার পরে আপনার সাথে যদি আমি বলি যে 10টা মেয়ের মধ্যে হয়তো বা 5 জনের এই পরিস্থিতিতে আসবে যারা এখানে এসে পজিটিভ ঘটনা বলবে, বাকি 5 জন হয়তো বা এসে ফ্রাস্ট্রেশনের গল্প বলবে যে আসলে আমার ফ্যামিলি মেনে নেয় নাই, কিংবা আমার সাথে চিট করেছে, কিংবা আমি মেনে নিতে পারি নাই। তো আপনার কি মনে হয় এই যে আপনাদের 5 বছরের প্রেমের গল্পটা, এই গল্পটা সফল হওয়ার জন্য কোন বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করেছে? ফার্স্টে তো অবশ্যই কমিটমেন্ট ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ধৈর্য, থার্ড হচ্ছে ইচ্ছা।
আচ্ছা, 3টা জিনিস না থাকলে হয়তো কখনোই পারতাম। আর স্পেশালি ও বেশি ভূমিকা পালন করেছে আমার থেকে। আমি প্রথম থেকে ছাড়া টাইপের, ইভেন এখনো পর্যন্ত ওই সংসার করছি যে আমি এখনো ছাড়া মানে ধর এটা করেছি না করেছি শেষ, ও সেটাকে হ্যান্ডেল করে নেয় যে আচ্ছা ও করে তো কিছু আমি করি। সাপোজ আমি যখন বাসা থেকে এখানে আসছিলাম, ও ডিম খেয়েছি, ও ডিম ভেজেছিল, আজকে বউ আসেনি, আমার বউটা ছুটিতে, তো সরি ডিম পোস্ট করেছে, তো হ্যাঁ আলু ভর্তা, এটা ও আলু ভর্তাটা আমি হেল্প করেছি আর ওইটাও একাই করেছে, তো আমাকে দিছে, আমি খাইছি। আমি না প্লেটটা এরকম করে এরকম করে, ও বলে কি যে থাক ধুইতে হবে না, আমি ধুইতেছি যাও, এরকম। নীরব, এই যে নিজেকে এভাবে গড়ে নেয়া, আজকে প্রচুর আমার বন্ধুরা শুনছে, ছেলে যারা, তাদেরকে একটু একটা টিপস দেন আপনি যে কিভাবে নিজেকে এভাবে গড়ে নেওয়া যায়, মানে সবকিছু মেনে নেওয়ার ক্ষমতাটা কিভাবে হলো? আমি আসলে সবসময় ছোটবেলাতে দেখছি বাবা মারে, ওকে, কারণ ও বাই দ্য ওয়ে না আমরা শুনি, এটাকে শুনি। আচ্ছা। বাবা মা কখনো দেখিনি ঝগড়া করতে, ওকে, আর দুজনকে সাপোর্ট দিছে। ওকে, বাট আমার মা রান্না বান্না করতে পারতো। আমাকে পৌঁছাচ্ছি ইনডিরেক্টলি, এই ছোটগুলা পিচ্চিগুলা যে শুনতেছিস কালকে বলবি তোর ভাই। তার মানে হচ্ছে যে মানে পরিবার থেকে এই ব্যাপারগুলো আসে। আছে আমরা পরিবারে যখন দেখবো যে বাবা মার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, তখন আসলে আমরা নিজেরাও চাই আমাদের পার্টনারের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকুক। ভিজিট তো একদম শেষ যদি বলি, আর ইউ হ্যাপি? 100% হ্যাপি। একদম হ্যাপি। দিয়া? ইয়েস অবভিয়াসলি, আলহামদুলিল্লাহ। তার মানে ভালোবাসাটা 100% পিওর এখনো পর্যন্ত, চাই সবসময় কম থাকে। দোয়া করেন যেন সারা জীবন থাকে এভাবে। গ্রেট, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে, সময়টা একদম শেষ হয়ে গেছে। সো দিয়া আর হচ্ছে নীরব, দুজনের জন্য রইল অনেক শুভকামনা। এন্ড আজকে অনেকগুলো নতুন মেসেজ আমরা পেলাম যে আর মানে হচ্ছে মানুষ যদি ধৈর্য থাকে, ইচ্ছে থাকে এবং আর হচ্ছে কমিটমেন্ট কিন্তু থাকে। ভাই মাঝখানে একটা কথা বলতে চাই, প্রত্যেকটা রিলেশনে কিন্তু অনেক বাধা আসে। যেমন ফ্রেন্ড সার্কেল হতে পারে, ছোট ভাই হতে পারে, বা ও ফ্রেন্ড সার্কেল হতে পারে, যেমন অনেকে জেলাস হয় যে ওদেরটা এত সুন্দর যাচ্ছে, আমাদেরটা কেন না, আমাদেরটা কেন থাকতেছে না। কারণ অনেকে কিন্তু একটু গুলি খেলার চেষ্টা করে, গেম খেলার চেষ্টা করে। বাট আমাদের লাইফে এমন অনেক কিছু হয়েছে যে, বিশেষ করে আমার বেলায়, যে এই তোমার গার্লফ্রেন্ড এমন এই সেই, বা আরে ভাইয়া তোমার গার্লফ্রেন্ড তো আমার ছোটবেলার বান্ধবী বা বন্ধু, বা এমন অনেক বলে। বাট আসলে ছোটবেলার ওর বান্ধবী যারা আছে কাছের, নিপু, বিথি বা দোলন, তারা যথেষ্ট খুবই ভালো মানুষ। কিন্তু অনেক আছে না যে এমন একটু খোঁচা মারার অভ্যাস থাকে, মানে ওদের সম্পর্কটা ভালো যাচ্ছে, এইটা হয়তো অনেকে ভালো চোখে দেখছে না, মানে রিলেশনশিপে, তার মানে হচ্ছে থার্ড পার্সনের কথা না নেওয়াটাই বেটার। হ্যাঁ, অনেক ভাবে না। আমি কখনো ওরে জিজ্ঞাসা করি নাই যে বাবু তুমি এটা করছো কিনা। ওকে, দেখা গেছে যে ও এটা করেনি, আমি জানি। ওরা জিজ্ঞাসা করার কারণে কি হবে, ও খেপে যাবে, বাবুটা শেষ, তখন ঝগড়া হবে বা একটা দূরত্ব সৃষ্টি হবে। আমি কখনো কিছু কেয়ার করি নাই। মানুষের থার্ড পার্সনের কথা নিয়ে যদি আমি আমার লাইফটাকে আগাতে যাই, তো লাইফটা কখনো আগাতে পারবো না, বরঞ্চ পিছাইতে হবে। একটা কথা কি, যে যদি ইচ্ছা থাকে, ইচ্ছাটা চাওয়ার মানে পাওয়ার জন্যই হয় ইচ্ছাটা, তাহলে অবশ্যই পাওয়া সম্ভব। আর যদি আমি ইচ্ছাটা 100% হয়, তো পাওয়াটা সুনিশ্চিত। আর সবার ডিসিশনটা মনে করি যে নিজেরই নেওয়া উচিত, ফ্রেন্ড সার্কেলকে জিজ্ঞেস করে না। তার মানে হচ্ছে যেহেতু ভালোবাসাটা নিজের, জীবনটা নিজের, এবং বিয়েটা অনেক বড় একটা ডিসিশন, সো সেই ক্ষেত্রে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, শুধু বিয়ে না, প্রত্যেকটা রিলেশনেই উচিত যে মানে নিজের ডিসিশনটাই প্রাধান্য দেওয়া। হ্যাঁ, প্রাধান্য উচিত। গ্রেট, থ্যাংক ইউ। সো দিয়া এবং নীরব, দুজনকে অনেক শুভকামনা। আপনাদের সামনের দিনগুলো আরো বেশি সুন্দর যাক। আজকে অনেক চমৎকার ভাবে আপনারা স্টোরিটা বলেছেন। দুজনকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। হোপফুলি আপনারা সারা জীবন এভাবে ভালোবাসার বন্ধনে থাকবেন। এন্ড আই হোপ যে দিয়া সবসময় ডিম ভাজির উপরে ভরসা করবে না, দিয়াও কিছু রান্না বান্না করবে, আর নীরবও আসলে আরো বেশি করে দিয়াকে ভালোবাসবে। এন্ড এই প্রত্যাশা, আমিও বাসি, শুধু একা না, আমি বাসি তো, মানে ও একটু দেখাই বেশি। আমার খুব ভালো লাগছে, এবং আই হোপ আজকে যারা লিসেনার ছিল তারাও খুবই আনন্দ পেয়েছে আপনাদের স্টোরিটা শুনে, যে লাইফটা ভালোবাসার বিয়েও অনেক চমৎকার হতে পারে। অনেকে বলে থাকেন প্রেম করে বিয়ে করলে নাকি লাইফটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায়, বাট ইউ প্রুভ ইট যে না, লাইফটা অনেক বেশি সুন্দরও হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। সাপোর্টেবল হতে হয়, কিছুই পসিবল। সো দুজন তো সাপোর্টে আছেন অবশ্যই, আমি না থাকলেও থাকে সবসময়, এই জন্য। বাট ইউ শুড, আপনাকে ট্রাই করা উচিত ডেফিনেটলি। অবশ্যই। আপনাদের কিছু প্রোগ্রাম শুনি, যেমন দেখা গেছে যে অনেকে লাইফে কষ্ট, বা অনেকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ধরা একটু, তাদের
আমরা চিন্তা করলাম যে আজকে আমরা একটা এখানে এপিসোডে যাওয়া মানে উচিত। ও ফার্স্টে আইডিয়াটা আসছে কোত্থেকে, ওর আমার এক ছোট ভাই ওকে বলছে যে ভাইয়া একটু আপনারা যান, আপনার মানে ওর আমার দেখা যায় অনেকে আমাদেরকে ফলো করে বলতে ভাল লাগে যে আমি যদি ফেসবুকে ছবি আপনি দিই, আপু ছবি কেন আপ দাও নাই, এই ছবি কেন আপ দিস নাই, হ্যান ত্যান, তোদের কিছুই হয় না, এমনিও তো ভিডিও থাকতে পারি। তো ওরা খুবই মানে এক্সাইটেড থাকে আমাদের কিনা সবসময়। বাহ, তো দেখা যায় যে এরকম, তো ওকে একদিন বলছে ভাইয়া একটু ট্রাই করে দেখো না। তো ওর কাছ থেকে মূলত আইডিয়াটা নেওয়া, এরপর আমি মাঝে মাঝে প্রোগ্রামটা আপনাদের এটা শুনতাম, এরপর আস্তে আস্তে কন্টিনিউ করে ফেলি। ওকে। তো এরপর ওকে আমি বললাম, ও আমাকে ব্যাপারটা বললো যে এই দেখবো, তো আমি বলবো ঠিক আছে দেখি। তারপরে এই তো ফাইনালি এখানে আসা, আর আমি যে ফার্স্ট টাইম আসতে পারলাম এটা কখনো ভাবিও না যে এত ইজিলি আসতে পারবো, এই জন্য ভাই থ্যাংক ইউ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, এন্ড এটা আপনাদের অনুষ্ঠান, আপনারাই আসবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলরা এখানে আসবে, তারাই জীবনের গল্পগুলো বলবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, বেস্ট অফ লাক। ওকে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।